তাহলে তোমাদের অনেকের এই কনফিউশনটা থাকতে পারে যে স্যার আমরা তো আইএসসি করছি, তাহলে আমাদের এই ব্যাচে যদি সিবিএসই ক্যান্ডিডেট থাকে তাহলে ওদের কি করে হবে, বা স্যার তুমি যদি সিবিএসইর কারিকুলাম করাও তাহলে আইএসসির কি করে হবে। দেখো তোমাকে ক্লাস 11-12 কারিকুলামের ব্যাপারটা দেখাই। দাঁড়াও একটুখানি। তোমাকে ধরো আমি এইভাবে দেখাই, এখানে তো খুঁজে পাচ্ছি না, ধরো সিলেবাস দেখাই। ওকে, আচ্ছা দেখো এইটা হচ্ছে ক্লাস 11-এর সিলেবাস। ওকে, এটা হচ্ছে ক্লাস 11-এর সিলেবাস। আর রিভাইজ সিলেবাস চাইছি না, অরিজিনাল সিলেবাসটা আছে। একটু দাঁড়াও দেখি অরিজিনাল সিলেবাসটা নামাই, ওয়েট করো একটু। ওকে, রিডিউস সিলেবাস, রিডিউস সিলেবাস। ক্লাস 11। একটুখানি দাঁড়াও, আমাকে একটু বার করে দেখতে দাও। স্যার হ্যাঁ, পাবলিকেশনসে আছে। পাবলিকেশনস, রিডিউসটা তো চাইছি না, চাইছি হচ্ছে যেটা রিডিউসড নয়। রিডিউস নয় তাহলে রেগুলেশন সিলেবাস। স্যার রেগুলেশনসে আছে। হ্যাঁ, 2020, 21, 22। ওকে, ফিজিক্স। ওকে, ক্লাস 11। ওকে, আচ্ছা একটুখানি দেখ, আমি এই দুটো ডকুমেন্টকে পাশাপাশি রাখছি, বাকিগুলো আর রাখছি না। এটাকে ডাউনলোড করে নিই, একটা সেকেন্ড দ্বারা। ডেস্কটপ অ্যাডমিন। ওকে, আচ্ছা ওকে, আর এটাকেও একটু ডাউনলোড করে নিই দ্বারা। চলো একটু আমরা এটাকে পাশাপাশি দেখবো। ওকে, দেখো দেখো আমরা যদি এটাকে একটু লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ভালো করে দেখবে। ওকে, ভালো করে দেখবে, একটা সেকেন্ড আর একটু হোল্ড করো। ওকে, আচ্ছা দেখো আমরা চলে যাই হচ্ছে ফার্স্ট পোর্শনে, এখানেও চলে যাচ্ছি ফার্স্ট পোর্শনে। ওকে, আচ্ছা প্রথমে ইউনিট 1 আমাদের রয়েছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এই যে পেপারটা করছি এইটা হচ্ছে আইএসসির পেপার, নাকি এটা সিবিএসই? দাঁড়াও,
এইটা হচ্ছে কোনটা কার নামালাম রে, দাঁড়াও এক সেকেন্ড দেখছি। সিনিয়র সেকেন্ডারি এইটা হচ্ছে, এক সেকেন্ড হোল্ড করো দেখি কোনটা কার নামালাম দেখে নি, একই পেপার বোঝা সম্ভব নয়। আচ্ছা, স্যার মার্ক করাটা আইএসসি। এইটা হচ্ছে সিবিএসই, ঠিক আছে, দিস ইজ সিবিএসই। আর এইটা হচ্ছে আইএসসি, 861 লেখা যেটা সেটা আইএসসি, আর এইটা হচ্ছে সিবিএসই। ওকে, নাকি আমি ভুল দেখছি? হ্যাঁ, এটা সিবিএসই, সিবিএসই academic.in, এটা সিবিএসই, এটা আইএসসি। ওকে, তার মানে যেটা তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ দিস ইজ আইএসসি রেগুলেশন, যেটা বাঁ দিকে দেখতে পাচ্ছ দিস ইজ সিবিএসই রেগুলেশন। ওকে, আমরা আইএসসি রেগুলেশন আর সিবিএসই রেগুলেশনকে পাশাপাশি রাখলাম। দেখো একটুখানি সিলেবাসটা শোনো। দেখো এখানে ইউনিট 1-এ কি আছে, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। ইউনিট 1-এ কি আছে, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। ইউনিট 2-তে কি আছে, কাইনেমেটিক্স। ইউনিট 2-তে কি আছে, কাইনেমেটিক্স। ইউনিট 3-তে কি আছে, লস অফ মোশন। ইউনিট 3-তে কি আছে, লস অফ মোশন। ইউনিট 4 ওয়ার্ক এনার্জি পাওয়ার। ইউনিট 4 ওয়ার্ক এনার্জি পাওয়ার। ইউনিট 5 মোশন অফ সিস্টেম অ্যান্ড রিজিড বডি, মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি। দেখো কি আছে, গ্র্যাভিটেশন, কি আছে, গ্র্যাভিটেশন। প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার। থার্মোডিনামিক্স, থার্মোডিনামিক্স। বিহেভিয়ার অ্যান্ড কাইনেটিক থিওরি, বিহেভিয়ার অ্যান্ড কাইনেটিক থিওরি। ওয়েভস অ্যান্ড অসিলেশন, ওয়েভস অ্যান্ড অসিলেশন। আচ্ছা, নাম্বার ডিস্ট্রিবিউশন দেখব। দেখো এখানে প্রথম 3টে ইউনিট মিলিয়ে 23 মার্কস আছে, এখানেও প্রথম 3টে ইউনিট মিলিয়ে 23 মার্কস আছে। পরের পরের 3টে ইউনিট মিলিয়ে 17 মার্কস আছে। দেখো এখানেও পরের 3টে ইউনিট মিলিয়ে 17 মার্কস আছে, দেখতে পেয়েছো? এখানে দেখো এরপরের 3টে ইউনিট মিলিয়ে 20 মার্কস আছে। এখানে দেখো এখানে 3টে ইউনিট মিলিয়ে 20 মার্কস আছে। ক্লাস 10-এ গিয়ে দেখো ওয়েভস অ্যান্ড অসিলেশনে 10 মার্কস রয়েছে, এখানেও দেখো ওয়েভস অ্যান্ড অসিলেশনে 10 মার্কস আছে। তোমাকে এটা প্রথমে দেখালাম যেটা, সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। তার মানে তোমার সিবিএসই আর আইএসসির কোয়েশ্চেনের মার্কস ডিস্ট্রিবিউশন সেম। আচ্ছা, চলে যাবো যে সিলেবাসে কি আছে, চলে যাব সিলেবাসে কি আছে। যেমন এটা হচ্ছে সিলেবাস, আমরা এখানে চলে যাব সিলেবাসে কি আছে। ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, তার মধ্যে একটা পার্টে ফিজিক্যাল ওয়ার্ল্ড আছে। স্কোপ অফ ফিজিক্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন এভরিডে লাইফ, নেচার অফ ফিজিক্যাল ল। ফিজিক্স স্কোপ অ্যান্ড এক্সাইটমেন্ট, নেচার অফ ফিজিক্যাল ল। ফিজিক্স, টেকনোলজি অ্যান্ড সোসাইটি, তার মানে এটা স্কোপের মধ্যে পড়ছে। ওকে, দেখো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স ইন টেকনোলজি অ্যান্ড সোসাইটি। আচ্ছা, তার মানে এইটায় যা আছে এটাতেও সেম জিনিস আছে। চলে আসি তারপরেরটা, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, নিড ফর মেজারমেন্ট, ইউনিট অফ মেজারমেন্ট, সিস্টেম অফ ইউনিট, এসআই ইউনিট, ফান্ডামেন্টাল ডিরাইভড ইউনিট, লেন্থ মাস টাইম মেজারমেন্ট, অ্যাকিউরেসি, প্রেসিশন অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট, ইরর ইন মেজারমেন্ট অ্যান্ড সিগনিফিকেন্ট ফিগার, ডাইমেনশন, ডাইমেনশন অ্যানালাইসিস, অ্যাপ্লিকেশন। চলে আসো। স্যার হ্যাঁ, একটু আমি শেষ করি বাবু, শুনছি তোর কথা। মেজারমেন্ট, নিড অফ মেজারমেন্ট, মেজারমেন্ট, নিড অফ মেজারমেন্ট, সিস্টেম অফ ইউনিট, ফান্ডামেন্টাল ডিরাইভড এসআই ইউনিট, লেন্থ মাস টাইম দি এক্সপ্রেশন, অ্যাকিউরেসি, প্রেসিশন, ইরর, ইররের মেজারমেন্ট, সিগনিফিকেন্ট ফিগার। ডাইমেনশনে কি, ডাইমেনশন ফর্মুলা, অ্যানালাইসিস, অ্যাপ্লিকেশন। তার মানে এইটাই যা সিলেবাস আছে এইটাতেও অ্যাবসলিউটলি সেম সিলেবাস আছে। এটা গেল ইউনিট 1। এরকমভাবে তুমি যে কোনো ইউনিট মেলাও, যে কোনো ইউনিট মেলাও, যেমন এইটার যেরকম তুমি মিলিয়ে পেলে যে টোটালটা সেম রয়েছে, এটারও যেমন তুমি মিলিয়ে পেলে টোটালটা সেম রয়েছে, তুমি এখানেও দেখলে যে এখানে যা আছে ওটাতেও তাই আছে, এটাতে যা আছে ওটাতেও তাই আছে। সিলেবাস অ্যাজ ইট ইজ সেম, অ্যাজ ইট ইজ সেম, কোনো ডিফারেন্স নেই সিলেবাসের। তোমার যদি মনে হয় যে তুমি এখান থেকে তুলে নিয়ে অন্য কোনো বোর্ডের সিলেবাস দেখবে, ফর এক্সাম্পল সাপোজ তুমি যদি স্যার হ্যাঁ বল, সিবিএসই তে ফিজিক্স স্কোপ অ্যান্ড এক্সাইটমেন্ট ছিল, এক্সাইটমেন্ট কি? কোথায়?
সেই যে সিলেবাসটা যেখানে ম্যাচ করছিল ওখানে এক্সাইটমেন্ট বলে একটা কথা ছিল। কোন জায়গাটায় বলতো? চ্যাপ্টার 1 ফিজিক্যাল ওয়ার্ল্ডের আন্ডারে। চ্যাপ্টার 1 ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড ফিজিক্স স্কোপ অ্যান্ড আরে এক্সাইটমেন্ট মানে ফিজিক্সে আমি কি কি করতে পারি, এটা হচ্ছে তার স্কোপ। আর এক্সাইটমেন্ট মানে ফিজিক্স আমাকে কি করে এক্সাইটমেন্ট দিতে পারে, বুঝতে পেরেছিস? মানে ফিজিক্সে কেন আমরা এক্সাইটেড হব, কেন আমরা হিস্ট্রি পড়বো না, কেন আমরা সংস্কৃত পড়বো না, কেন আমরা সেই জায়গায় দাঁড়িয়ে ফিজিক্সটাকে চুজ করব, কেন? বুঝতে পেরেছিস? সেটাই হচ্ছে ফিজিক্সের স্কোপ, ওটাই এক্সাইটমেন্ট। স্কোপ মানে স্যার আমি এটা ওটাকে নিয়ে আর কিছু কি করতে করতে পারি। হবে না না? কোনটা রে? এই ফার্স্ট চ্যাপ্টারটা ফিজিক্যাল ওয়ার্ল্ড যেটা আছে আমাদের। এখানে যা আছে সেগুলো তোরা ম্যাক্সিমামই সবাই জানিস, মানে এইটা পড়তে হবে না, না না এখান থেকে জীবনে কোনো কোশ্চেন আসবে না। কিন্তু কোশ্চেন আসবে না এটার জন্য নয়, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা পড়তে হয় তার কারণ হচ্ছে মজা লাগে, গল্পের মতো আর কি। ঠিক আছে, যেরকম রাত্রিবেলা একটা নোভেল পড়ে ঘুমাতে ঘুমাতে শুয়ে পড়ে মানুষ, ওরমভাবেই কোনো একদিন রাত্রিবেলায় এই বইটাকে হাতে নিয়ে চ্যাপ্টারটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়বি। ওকে, পড়তে তো সবই হবে। আচ্ছা, আসি আমরা যে কথায় অ্যাকচুয়ালি আসছিলাম, একটু তোমাদের সাথে সেই আলোচনাটা করি। একটুখানি দাঁড়াও। ওকে, একটুখানি ওয়েট করো, কোনো তো পিডিএফ নেই, একটু ওয়েট করো। সিলেবাস ফিজিক্স, এটা হচ্ছে তামিলনাড়ু স্টেট বোর্ডের সিলেবাস। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারে কি আছে? ইন্ট্রোডাকশন, ফিজিক্স ইন্ট্রোডাকশন, ফিজিক্স ইন রিলেশন উইথ আদার ব্রাঞ্চ, physical laws, measurement, quantity, SI unit, measuring small distance, larger distance, significant figure, theory of error, dimensional analysis। তার মানে কি? তার মানে এইখানে যে সিলেবাস দিয়েছে এই সেম সিলেবাসই তুই যদি দেখিস সিবিএসই সিলেবাস, এই সেম সিলেবাসই তুই যদি দেখিস আইএসসি সিলেবাস। ব্যাপার হচ্ছে যে এনসিটি গাইডলাইন অনুযায়ী ক্লাস 11-12 সিলেবাস ইচ্ছা মতো বানানো যাবে না, এটা রুল। যে কেউ যদি মনে করলো যে ইচ্ছা মতো সিলেবাস, লেখাগুলো ইম্পর্টেন্ট নয়, কথাগুলো শোন, কথাগুলো খুব ইম্পর্টেন্ট। এইগুলো আলোচনা করার কারণ হচ্ছে যে আমরা যে সিলেবাসটাকে নিয়ে ভাবছি যে একটা সিবিএসই সিলেবাস আলাদা, একটা আইএসসি সিলেবাস আলাদা, নট অনলি সিবিএসই আইএসসি, তুই যে কোনো সিলেবাস তুলে নে, তুই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর সিলেবাস তুলে নে, যদি তুই ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 11-এর সিলেবাস দেখিস, বাংলায় লেখা থাকতো না? না, সিলেবাস ইংরেজিতে থাকতেই পারে। ওকে, সিলেবাস ইংরেজিতে থাকতেই পারে, একটু দাঁড়াও আমি দেখছি। এই দেখ কি আছে সিলেবাসে। ফিজিক্স স্কোপ অ্যান্ড এক্সাইটমেন্ট, নেচার অফ ফিজিক্যাল ল, ফিজিক্যাল টেকনোলজি অ্যান্ড সোসাইটি। আর তারপরে কি আছে? নিড ফর মেজারমেন্ট, ইউনিট অফ মেজারমেন্ট, সিস্টেম অফ ইউনিট, এসআই ইউনিট, ফান্ডামেন্টাল ডিরাইভড ইউনিট, লেন্থ মাস টাইম, অ্যাকুরেসি প্রিসিশন, ইরর ইন মেজারমেন্ট, সিগনিফিক্যান্ট ফিগার। ডাইমেনশনে কি আছে? ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন, অ্যানালাইসিস আর অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস। শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলে নয়, মানে তুমি যে কোনো বোর্ডে চলে যাও, ভারতবর্ষের যে কোনো বোর্ড, যে বোর্ডটাকেই এনসিটি রেকগনাইজ করে সেই বোর্ডে চলে যাও, সেই বোর্ডের সিলেবাস ক্লাস 11-12 কোনো দিন আলাদা হয় না। সেই বোর্ডের সিলেবাস কোনো দিন ক্লাস 11-12 হিসেবে আলাদা কোনো দিন হয় না। 11-12 সিলেবাস সবসময় সব বোর্ডের একই, সেম। আগে এই জিনিসটা তোমাকে আমি দেখিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে স্যার, তাহলে সিবিএসইতে যখন আমরা ক্লাস 10 অবধি পড়েছি তখন তো স্যার আমাদের অনেক অল্প কিছু ছিল, স্যার আইসিএসসি যারা পড়েছে তাদের তো স্যার অনেক বেশি কিছু ছিল, সেই তুলনায় সিবিএসইতে তো কিছুই ছিল না স্যার আমাদের। হ্যাঁ, ছিল না, তো ছিল না। এবং
আইএসসি চেয়েছিল তার সিলেবাসটাকে আপডেট করে একটা ইন্টারন্যাশনাল লেভেল সিলেবাস বানাতে। সিবিএসই বোর্ড শুধু আইএসসিকেই নয়, সমস্ত বোর্ড, আইএসসি আছে, আইজিসিএসই আছে, কাউকেই এইটা করতে দেয়নি। কারণ তাদের ফ্রেমওয়ার্ক অনুযায়ী তারা বলেছে যে 11-12 পরীক্ষার স্ট্যান্ডার্ড লেভেল সেম হতে হবে, যাতে তারপরে যে এন্ট্রান্সগুলো হয় সেইগুলোতে কোনো বাচ্চা অ্যাডভান্টেজ না পায় আর কোনো বাচ্চা ডিসঅ্যাডভান্টেজ না পায়। এবার আসি আমরা সিলেবাসটা শেষ করলাম, তাহলে আমরা প্রথম যে জিনিসটা এখান থেকে বুঝে গেলাম যে সিলেবাস সিবিএসই বলো আইএসসি বলো আমাদের কোনো ডিফারেন্স হচ্ছে না। ওকে, সিলেবাসে আমাদের কোনো ডিফারেন্স হচ্ছে না। তাহলে ফার্স্ট যে জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেল যে বোথ অফ দেম হ্যাজ সেম সিলেবাস। ওকে, সিলেবাস। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, স্যার তাহলে এই যে সবাই বলে সিবিএসই স্যার একটু বেশি কঠিন, আইএসসি সহজ, এটা কেন বলে? কারণ আছে। সিলেবাস সেম, এটারও যা আইএসসিরও তাই। তাহলে পার্থক্য কোথায় হয়ে যায়? যে স্যার সিবিএসই আর আইএসসির মধ্যে ডিফারেন্সটা স্যার কোথায় হচ্ছে? ডিফারেন্সটা দেখো, তোমাকে একটা সিবিএসইর কোয়েশ্চেন পেপার দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ার, আর একটা আইএসসির কোয়েশ্চেন পেপার দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ার, দেখবে তোমাকে একটা ক্লাস 12-এর কোয়েশ্চেন দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে। স্যাম্পল পেপার দেখতে পারো, ডাইরেক্ট পেপার দেখছি, একটু ওয়েট করো। ওকে, তো কিভাবে এসছে, অদ্ভুতভাবে এসছে। ওকে, ধরো এই পেপারটাকে আমরা ডাউনলোড করছি, সিবিএসই 1। আচ্ছা, আমরা একইভাবে আইএসসির একটা 12 ফিজিক্স পেপার দেখব। স্যার ওইটা কিসের পেপার ছিল? কোনটা রে? এর আগে যেটা দেখালে ওটা সিবিএসই ছিল। হিন্দি পেপার ছিল না? ওদের দুটো ল্যাঙ্গুয়েজ থাকে, হিন্দি ইংলিশ একসাথে থাকে। ওকে, এটা তো আবার অদ্ভুতভাবে দিয়েছে। ওটা তো সলভ। হ্যাঁ, সলভ তো চাইছি না, আমরা জাস্ট ডাউনলোড করতে চাইছি, কিন্তু এখানে তো ওভাবে দিচ্ছে না। চলো দেখছি অন্য কোথায় পাই, ওয়েট করো একটা সেকেন্ড। স্পেসিমেন, স্পেসিমেন স্যার আইএসসির ওয়েবসাইটে তো পাওয়া যায় কোশ্চেন পেপার। কিসের ওয়েবসাইট? আইএসসির ওয়েবসাইট। হ্যাঁ, আইএসসির ওয়েবসাইটে পাওয়া যায়, কিন্তু আইএসসির ওয়েবসাইটে প্রত্যেক বছর থাকে না। আমি 2020 খুঁজছি, 2020 ওদের সম্ভবত নেই। দেখছি, ঠিক আছে, একটা না একটা খুঁজতে খুঁজতে তো পেয়ে যাবই। ফিজিক্স 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 পেপার 1 কোশ্চেন পেপার, চলো ডাউনলোড করে নিচ্ছি। এটা হচ্ছে সিবিএসই 1, আইএসসি 1। ওকে, আবার আমরা দুটো পেপারকে দেখব, ঠিক আছে, পাশাপাশি রাখবো, কারণ পাশাপাশি রাখলে দেখতে সুবিধা হবে। তো পাশাপাশি রাখবো দুটো পেপারকে। দেখো, তাহলে আমাদের কাছে একটা আইএসসির পেপার আছে, একটা সিবিএসইর পেপার আছে। দেখো ডিফারেন্সটা কোথায় হয়ে যায়। সেকশন এতে 1 থেকে 20টা কোশ্চেন থাকে। এটা হচ্ছে সিবিএসই, যেটা এই হিন্দি লেখা দেখতে পাচ্ছ, হিন্দি লেখা মানেই বুঝবে সিবিএসই। তাহলে এটা হচ্ছে আমাদের সিবিএসই, এটা হচ্ছে আমাদের আইএসসি। ওকে, তো ডিফারেন্সটা কোথায় হয়ে যায় দেখো। এখানে সেকশন এতে 20টা কোয়েশ্চেন আছে,
প্রত্যেকটা 1 মার্কস করে। সেকশন বিতে 21 থেকে 27, তার মানে 6টা কোশ্চেন আছে 2 মার্কস করে। 34 থেকে 28, তার মানে 6টা আছে 3 মার্কস করে। 27 থেকে 35, তার মানে কত হলো, 2টো আছে 5 মার্কস করে। কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নটা আলাদা। মানে যেমন ধরো এখানে প্রথমে যে 20টা আছে সেই 20টার মধ্যে 10টা হচ্ছে দেখো এমসিকিউ। ওকে, এইখানে দেখো প্রথমে যে 20টা আছে মাত্র 5টা এমসিকিউ। প্রথমে 20টা না, এখানে অ্যাকচুয়ালি 7 আর 5 12টা থাকে। এখানে থাকে দেখো প্রথমে 12টা থাকে, তারপরে 2 থেকে 12, তার মানে 2 থেকে 12 মানে 10টা কোশ্চেন থাকবে 2 মার্কসের। 19 থেকে 13, 6টা কোশ্চেন 3 মার্কস। 20 থেকে 22, তার মানে অ্যাকচুয়ালি 3টে কোশ্চেন থাকে 5 মার্কসের। 20, 21, 22। তাহলে এখান থেকে কি হচ্ছে যে দেখো কোশ্চেন 1 তুমি দেখো প্রথম 5টা পাবে এমসিকিউ, এখানে আছে প্রথম 10টা এমসিকিউ, এখানে 10টা এমসিকিউ, এখানে তোমার আছে 5টা এমসিকিউ। ওকে, চলে আসি তারপরে দেখো 11 থেকে শুরু করে একদম 15 অবধি তোমার আছে 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের গল্প নেই, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলে কিছু নেই। চলে আসো তারপরে 16 থেকে 20 শর্ট কোশ্চেন। এখানে 1 থেকে পুরো 7 অবধি শর্ট কোশ্চেন, কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের গল্প নেই। এটা গেল একটা টাইপ। নেক্সট হচ্ছে সেকশন বি। সেকশন বিতে দেখো এখানে এক একটা করে কোশ্চেন, প্রত্যেকটা 2 মার্কস করে। তাহলে 2 থেকে 12, তার মানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা কোশ্চেন আছে। 13টা কোশ্চেন আছে 2 মার্কসের। এখানে দেখো 21, 22, 1, 2, 3, 4, এখানে আছে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা কোশ্চেন আছে 2 মার্কসের। ওকে, তাহলে এখানে আছে আমার 12টা কোশ্চেন 2 মার্কসের, এখানে 13টা কোশ্চেন 2 মার্কসের, এখানে আছে আমার 7টা কোশ্চেন 2 মার্কসের। আচ্ছা, চলে আসি তারপরে 3 মার্কসের কোশ্চেন। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টা কোশ্চেন আছে 3 মার্কসের। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, এখানেও 7টা কোশ্চেন আছে 3 মার্কসের। চলে আসো সেকশন ডিতে 1টা, 2টো, 3টে, কি করলাম, 1টা, 35, 36, 2টো, 37, 3টে। এখানে 3টে কোয়েশ্চেন আছে, 3টে কোয়েশ্চেন আছে 5 মার্কসের। এখানেও দেখো 3টে, 20, 21, 22, 3টে কোয়েশ্চেন আছে 5 মার্কসের। ওকে, এখন প্রশ্ন স্যার কোয়েশ্চেনগুলো তো দেখলাম, মোটামুটি বুঝলাম যে হ্যাঁ বড় কোয়েশ্চেনের ব্যালেন্সটা সেমই আছে, 2 মার্কস আর 1 মার্কস কোয়েশ্চেনের ব্যালেন্সগুলো আলাদা। আচ্ছা, এটাও বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে স্যার সিবিএসইকে কঠিন বলা হয় কেন? কঠিন বলা হয় তার কারণ আছে। তার কারণ হচ্ছে সিবিএসইতে যে কোয়েশ্চেনগুলো দেবে সেই কোয়েশ্চেনগুলোর জন্য তোমাকে কনসেপ্ট দিয়ে পড়তে হবে, সেগুলো সিম্পলি ওপর পড়লে হবে না। এই পেপারটা বেশ কনসেপচুয়াল, সিবিএসইর যে কোনো পেপারই কনসেপচুয়াল হয়, এইটা হবে কনসেপচুয়াল, বেশি কনসেপচুয়াল। ওকে, আইএসসির পেপার কনসেপচুয়াল কম হয়, এটা বেশি কনসেপচুয়াল হয়, এটা একটু কম কনসেপচুয়াল হয়, এটা একটু কম কনসেপচুয়াল হয়। ওকে, তাহলে এটা বেশি কনসেপচুয়াল, এটা কম কনসেপচুয়াল। কিন্তু আইএসসির অ্যাডভান্টেজটাও আছে, সিবিএসই যেখানে একটু ড্রব্যাক রয়েছে। কীরকম ড্রব্যাক রয়েছে? যে একটা বাচ্চা যদি মনে করে আইএসসিতে পড়বো এবং সে বোর্ডের কোশ্চেনের উপরে ফোকাস কম করে কম্পিটিটিভে ট্রাই করতে বেশি চায়, তাহলে এখানে তার অ্যাডভান্টেজ, কারণ তার বোর্ডে খুব একটা বেশি পড়তে হয় না। যদি এখানে তোমাকে এফার্ট দিতে হয় 36 আওয়ার্স, বা পার ডে যদি তোমাকে সেলফ স্টাডি করতে হয় বাড়িতে বসে 5 আওয়ার্স আইএসসিতে, সিবিএসইতে এটা তোমাকে করতে হবে প্রায় 7 আওয়ার্স, 6 to 7 আওয়ার্স, এটা রিকোয়ার্ড।
কারণ সিবিএসসির কোশ্চেনটা একটু টাফই হবে। এবার টাফ নয় বলবো, কনসেপচুয়াল হবে। টাফ বলাটা ঠিক নয়, বলবো কনসেপচুয়াল হবে। ওকে, তাই সিবিএসসি যখন তোমাকে পড়তে হবে, তোমাকে ওই জিনিসটাকেই বেশি ডেপথে গিয়ে পড়তে হবে। আইএসসির ক্ষেত্রে ডেপথে পড়লে অবশ্যই খুব ভালো, তাহলে নাম্বার আরও বেশি উঠবে। যদি খুব একটা ডেপথে কেউ নাও পড়ে, তাতেও তার নাম্বারটা উঠে যাবে। কিন্তু ইন দ্য লং রান আইএসসির সুবিধা এটাই যে তোমাকে পার্সেন্টেজ অফ মার্কস নিয়ে ভাবতে হবে না। তুমি যদি মোটামুটি এফার্ট দিয়ে যাও সারা বছর, তোমার 90+ নাম্বার থাকবে। সিবিএসসিতে গল্পটা এমন নয়। সিবিএসসিতে তোমাকে যদি ঠিকঠাক করে কনসেপচুয়ালি তুমি ভালো করে না পড়ো, তাহলে তোমার 85+ নাম্বার থাকবে। এই 5 মার্কসের অ্যাডভান্টেজ আইএসসি আর সিবিএসসির মধ্যে রয়েছে, যে এ 5 মার্কস বেশি এক্সট্রা পাবে কারণ একটু কম কনসেপচুয়াল পড়তে হয়, এ 5 মার্কস কম পাবে কারণ একটু বেশি কনসেপচুয়াল পড়তে হয়। কিন্তু শুধু আইএসসির সুবিধাটা এই জায়গাতেই যে কেউ যদি মনে করে এর বাইরে কম্পিটিটিভের জন্য ট্রাই করছে, তাহলে সে একটু বোর্ডের দিকে কম ফোকাস দিয়ে কম্পিটিটিভে বেশি ট্রাই করতে পারবে। আচ্ছা, চলে গেলাম আইএসসি আর সিবিএসসির ডিফারেন্স। তাহলে ডিফারেন্স কি রয়েছে? ডিফারেন্স রয়েছে কোয়েশ্চেন প্যাটার্ন। মেজর ডিফারেন্স যেটা আমরা দেখতে পাবো, সেই ডিফারেন্সটা, মেজর ডিফারেন্সটা আছে ইন কোয়েশ্চেন প্যাটার্ন। মেজর ডিফারেন্স আছে ইন কোয়েশ্চেন প্যাটার্ন। ওকে, বিশেষ করে শর্ট কোয়েশ্চেনে ডিফার করে যাচ্ছে, শর্ট কোয়েশ্চেন টাইপে ডিফার করে যাচ্ছে। লং কোয়েশ্চেনে কোনো ডিফারেন্স নেই। লং কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন ডিফারেন্ট, লং কোয়েশ্চেন দুজনের ক্ষেত্রেই সেম। আচ্ছা, এটা আমরা বুঝলাম যেটা, সেটা হচ্ছে কারিকুলাম নিয়ে বুঝলাম। কারিকুলাম যে আমার কি আছে, একটা সিবিএসসির সিলেবাসে কি আছে, একটা আইএসসি সিলেবাসে কি আছে, তাতে আমরা দেখতে পেলাম আমার সিলেবাস সেমই রয়েছে। শুধু সিবিএসসিতে কি হচ্ছে, আমাকে একটু কনসেপ্টে বেশি ফোকাস করতে হচ্ছে। আইএসসিতে কি হচ্ছে, আমাকে একটু কনসেপ্টে কম ফোকাস করতে হচ্ছে। এখানে একটু কনসেপ্টে বেশি ফোকাস করতে হবে, এখানে একটু কনসেপ্টে কম ফোকাস করতে হবে। এটাই ডিফারেন্স, আর কিছু নাই। তাহলে এই হচ্ছে দুটো বোর্ডের মধ্যে ডিফারেন্স। ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা, তার কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড আর সিবিএসসির কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড সেম। তামিলনাড়ু বোর্ড বলো, দিল্লি বোর্ড বলো, কেরালা বোর্ড বলো, এই কয়েকটা বোর্ড আছে যাদের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড সিবিএসসির কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডের সেম বা তার থেকে একটু ভালো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডও সিবিএসসি থেকে কখনো ভালো হয়ে যায়। আচ্ছা, এবার আসি তাহলে আমরা পড়বো কিভাবে বা পড়ছি কিভাবে। হোয়াট ইজ আওয়ার ওয়ে অফ স্টাডিং? ওয়ে অফ স্টাডিং, আমরা যেভাবে পড়া শুরু করেছি, তোমরা যদি পড়াটাকে লক্ষ্য করে থাকো, তাহলে তোমরা যে জিনিসগুলো দেখতে পাবে, ফার্স্ট হচ্ছে যে আমি তোমাদেরকে ভীষণ কনসেপ্টে গিয়ে পড়াচ্ছি। কনসেপ্টে তোমাদেরকে আমি এক্সট্রিমলি ফোকাস করেছি। এরকম নেই যে বইয়ের কোনো একটা পার্ট যেটা ইম্পর্টেন্ট সেটাকে আমি মিস আউট করে চলে যাচ্ছি। এবং যে পার্টই হোক না কেন, তাতে সবসময় চেষ্টা করা হচ্ছে যতটা বেশি কনসেপ্টে ঢোকা যায়, কারণ আমাদের যে টাইম কনস্ট্রেন্ট রয়েছে, সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে, খেয়াল করলে দেখবে যে আমরা সেই 2 দিন 2 ঘন্টায় কিন্তু আমরা কোনো ডাউট ক্লিয়ার করি না। ডাউট আমাকে করতে গেলে আলাদা করে আমার সময় দিতে হয়। তোমরা সপ্তাহে 2 ঘন্টা করে 2 দিন পড়ো, তাতে তোমরা সপ্তাহে অ্যাকচুয়ালি 4 আওয়ার্স পড়ো, সেটা হচ্ছে ইন ক্লাস স্টাডি। কিন্তু এর বাইরে আমি তোমাদের জন্য ডাউট করতে প্রতি সপ্তাহে নেই করে 2 থেকে 3 ঘন্টা আমাকে দিতে হয়। ওকে, সেই ডাউটটা ইউটিউবে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবে? ডাউট তো আমরা এখন অবধি সব ভিডিওর মাধ্যমেই ক্লিয়ার করেছি। আমি বলছি আমাদের পুরো কারিকুলামের ডিটেলসে আসছি, স্টেপ বাই স্টেপ আসি। তাহলে আমরা দেখ যে ইন ক্লাস স্টাডি যে টাইমটা, সেই টাইমটাকে আমরা ডিস্ট্রয় করি না, আমরা এই টাইমটাকে পিওরভাবে পাই। আমাদের দেখবি একটা যখন ক্লাস রেকর্ডিং হয়, আমাদের প্রতিটা ক্লাস রেকর্ডিংয়ের ভিডিও ডিউরেশন দেখবি মোর দ্যান 1 আওয়ার থাকে। একটা 2 আওয়ার ক্লাসে 1 আওয়ার ভিডিও রেকর্ডিং মানে খুব ভালো পড়া হয়েছে। একটা 2 আওয়ার ক্লাসে যদি 1 আওয়ারের নিট ভিডিও রেকর্ডিং হয়, দ্যাট মিন্স খুব ভালো পড়া হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমরা যদি আমাদের ক্লাসগুলোকে ফলো করি, তাহলে আমরা কি দেখতে পাবো? দেখ, যদি আমরা আমাদের ক্লাসগুলোকে ফলো করি, ধর তোদের ক্লাস 11, যেমন ধর এই ম্যাথামেটিক্যাল মেথডস 1 আর 2, যেটা আগের দিন আমরা করেছি, 51 মিনিট প্লাস 25 মিনিট,
তার মানে 1 আওয়ার 15 মিনিটের ক্লাস। যদি তোরা অন্য কোনো একদিন 11-এর ক্লাস দেখিস, যেমন ধর ডেরিভেশন অফ ইকুয়েশনস অফ মোশন ভেলোসিটি টাইমগুলো দেখেছিস 50 আর 20, তার মানে 1 আওয়ার 18 মিনিটের ক্লাস। এরকমভাবে অন্যগুলো দেখলেও পাবি যে আমাদের ক্লাস 11-এর ক্লাস ডিউরেশন দেখ 40 মিনিট প্লাস 45 মিনিট, তার মানে কত হয় প্লাস 1 আওয়ার 20 মিনিটসের ক্লাস। তার মানে কোয়েশ্চেন এটাই, থাম্বনেইল ইউজ করবে, হ্যাঁ বাবু সবই করা যায়, টাইম হয় না রে। আচ্ছা, আমরা আমাদের জায়গা থেকে সরে যাচ্ছি। তাহলে আমাদের বক্তব্য এটাই যে আমাদের ক্লাসটায় আমরা পিওর টাইমিং দেব, এবং পিওর টাইমিং আমরা আমাদের ক্লাসে প্রতিদিনই দিই, এবং তাতে আমাদের 2 আওয়ার ক্লাস যেটা হয় সেই 2 আওয়ার্স ক্লাসে মোর দ্যান, এখন অবধি যত দেখলাম মোর দ্যান 1 আওয়ার 15 মিনিটের রেকর্ডিং আছে। 1 আওয়ার 15 মিনিটের, যদি একটা ক্লাসে 40 মিনিটের রেকর্ডিং হয় একটা 2 আওয়ার ক্লাসে, তাহলে বুঝবে পড়া খুব ভালো হয়েছে, কারণ 40 মিনিটের রেকর্ডিং মানে আমি ক্লাসে কথা বলার টাইম পাইনি। যদি 1 আওয়ার 15 মিনিটের রেকর্ডিং হয় তার মানে টান টান ক্লাস হয়েছে, মানে দারুণ ক্লাস আর কি। ঠিক আছে, তো আমরা এটাই চেষ্টা করেছি যে আমাদের ক্লাসটা টান টান হবে, এবং অবশ্যই তোমরা ভীষণ সিনসিয়ার ছিলে এবং আছো, কারণ তোমাদের ছাড়া টান টান ক্লাস করা সম্ভব নয়। তোমরা ডিস্ট্র্যাকশন করো না, সেটা একটা খুব ভালো জিনিস, কারণ তোমরা যদি ডিস্ট্র্যাকশন করতে তাহলে ক্লাসটা এইভাবে করা যেত না। ওকে, আচ্ছা আসি নেক্সট পার্টে। দাঁড়াও 1 সেকেন্ড হোল্ড করো। আচ্ছা, তাহলে আমরা যে ক্লাস করছি দেখো, সেই ক্লাসে আমরা নিট 4 আওয়ার্সের ক্লাস করছি। এখানে আমাদের কিন্তু 0 ওয়েস্টেজ হয়, আমাদের ডাউট ক্লিয়ার করতে ওয়েস্টেজ হয় না, আমাদের কোনো রকম ইন্টারাকশন করতে ওয়েস্টেজ হয় না। আমাদের ক্লাস দারুণ পাংচুয়াল ক্লাস। আমরা ক্লাস স্টার্ট করি, ধরো আমাদের যদি 5:30 পড়া হয়, আমাদের ক্লাস 5:35 মধ্যে স্টার্ট হয়ে যায়। এটা হচ্ছে আমাদের স্টার্ট টাইম ডেইলি, কোনোদিন এটা মিস হয় না। ওকে, সো আমরা ভীষণ পাংচুয়াল, এবং আমাদের যদি পড়া অফ হয় 7:30 PM, আমরা অ্যাকচুয়ালি দেখবে পড়া ম্যাক্সিমাম দিন অফ করি 7:35 প্লাসে। তার মানে আমাদের স্টার্ট স্টপটা ভীষণ পাংচুয়াল। তো আমরা এই পাংচুয়ালিটিটাকে মেনটেন করব। পাংচুয়ালিটি আছে বলেই সিনসিয়ারিটি আছে, ফোকাস আছে, আমাদের কেরিয়ার আছে, জীবনে দাঁড়াতে হবে, রোজগার করতে হবে, কিছু করে দেখাতে হবে জীবনে, সেগুলো আমরা অবশ্যই করব। সেগুলো করতে গেলে প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পাংচুয়ালিটি। তো আমরা সেটা মেনটেন করি, আমরা নিট ক্লাস করি, আমরা টাইম ওয়েস্ট করি না, এবং যখন ব্যাচ অফলাইন হবে কিছুটা মজাও হবে সেই টাইমে। তো ফার্স্ট থিং যেটা আমরা করছি, আমরা কনসেপ্টে ফোকাস করছি। দেখবে আমাদের ক্লাসের ভিডিওগুলো যদি তোমরা দেখো, বা যারা লাইভ ক্লাস করেছো তারা জানবে যে আমরা সবসময় কনসেপ্ট, যতটা পেরেছি ততটা বেশি কনসেপ্টে গিয়েছি, কনসেপ্টটাকে আমাদের কাছে ভীষণ ভাইটাল করে ধরেছি। কারণ এই যে ক্লাসটা আমরা করছি বা তোমরা পড়ছো, সেটা হচ্ছে বোর্ড বেসড ক্লাস। দিস ইজ বোর্ড বেসড ক্লাস। বোর্ড বেসড ক্লাস কাকে বলে? যে ক্লাসটায় আমরা বোর্ডের এক্সাম প্রিপারেশনের উপরে ফোকাস করি। আর একটা হচ্ছে জয়েন্ট বেসড ক্লাস, সেটা জেই হতে পারে, নিট হতে পারে। অ্যাডভান্স রানাঘাটের বুকে করার মতো বাচ্চা নেই, তাই অ্যাডভান্সের ক্লাস রানাঘাটে হয় না। জেই আর নিট হতে পারে। তো এই লেভেলের ক্লাসটা অন্যরকম হয়, এটা শুধুই অঙ্ক হয়, অঙ্কের বাইরে কিছু হয় না, কোনো কনসেপ্ট থাকে না, কনসেপ্টের জায়গা নিয়ে আলোচনা খুব কম হয়। কনসেপ্টের জায়গাটাই হচ্ছে এই বোর্ড বেসড ব্যাচ, যেখানে কনসেপ্টেই আমরা ফোকাস করব, এবং কনসেপ্টই হচ্ছে আমাদের এখানে প্রায়োরিটি। আমরা এখানে কনসেপ্ট করে এসেছি এবং কনসেপ্টটাকেই বেশি ভাববো। ওকে, তাহলে আমাদের ইন ক্লাস কনসেপ্টে বেশি ফোকাস গেল। সেকেন্ড হচ্ছে আমাদের ডাউটস। আমরা যদি আমাদের ডাউটসটাকে দেখি, তাহলে একটু ডাউটসটাকে খেয়াল করব। দেখো, ডাউটস যদি আমরা দেখি, তাহলে এটা আমাদের ডাউট গ্রুপ। আমরা তো ডাউট এখানেই দিয়েছি। তুমি যদি ডাউট দেখো, তাহলে আমি যে কোনো একটা টাইম ইন্টারভ্যালকে ভাবো লাস্ট ওয়েডনেসডে আমরা এই ক্লাসটা করে যাচ্ছি, তার আগে থেকেই দেখি। ওকে, ভাবো এইখান থেকে আমাদের একটা লাস্ট ক্লাসের পর থেকে দেখি। সাপোজ আমাদের লাস্ট ক্লাস এখানে একটা রেকর্ডিং গেছে, তার মানে এই রেকর্ডিংয়ের পর থেকে দেখো 12:05 আমরা ডাউট দিয়েছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ডাইমেনশনের উপরে 6টা ডাউট। চলে আসবো পরের ক্লাসে। পরের ক্লাসে তো অ্যাক্টিভেশন হয়েছে মেইনলি। তারপরে আমরা ডাউট দিয়েছি, দেখো নেক্সট ক্লাস যেটা আমার হয়েছে, নেক্সট ক্লাসের পরে ডাউট দিয়েছি
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তারপর আরেকটা ক্লাস হয়েছে, তারপরে ডাউট দিয়েছি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো মোটামুটি প্রতি দুটো বা তিনটে ডেজের ইন্টারভালে আমাদের যতগুলো রিকোয়ার্ড ডাউট, আমরা কিন্তু 5টা থেকে 7টা করে ডাউট আউটসাইড অফ ক্লাস টাইম কিন্তু করছি। তার মানে আমরা 5টা থেকে 7টা করে ডাউট অ্যাভারেজ দুটো ক্লাস সিটিংয়ের মধ্যে করছি। তার মানে আমরা 1 উইকে আউট অফ ক্লাস 10টা থেকে 14টা ডাউট আমরা সলভ করছি। এবং সেগুলো এমন নয় যে আমি জাস্ট সেগুলোকে খাতায় লিখে তোমাদেরকে দিয়ে দিলাম যে তোমরা বুঝলে কি বুঝলে না আমার যায় আসে না, একদমই এরকম নয়। রীতিমতোভাবে ভিডিও রেকর্ডিং করে প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট বুঝিয়ে আমি তোমাকে ডাউটটা দিচ্ছি, যাতে বিন্দুমাত্র কোনো রকম বুঝতে সমস্যা না হয়। এরপরেও হতে পারে যে ডাউটগুলো দেখার পরেও তোমার মনে হলো যে তুমি ডাউটটা সলিউশন দেখেও বুঝতে পারছো না, হতেই পারে। খুব কমই হয়, মাসে এরকম হয়তো একটা দুটো আসে, তাও আসে না। যদি এইরকম হয় যে তোমরা ডাউট দিয়েছো, সেই সলিউশনটা আমি তোমাকে করে দিয়েছি এবং তারপরে সেটা তোমার ক্লিয়ার হয়নি, তার জন্য তোমরা আমাকে আবার জানাবে, স্যার ডাউটটা পেয়েছি, ডাউটটা তারপরেও বুঝিনি, বা ডাউটটা করেছি, তোমার মনে হচ্ছে যে আনসারটা আমি করেছি, সেই আনসারটা এরকম কি করে হলো, তুমি আরও ক্লিয়ার করতে হবে, তাহলেও তুমি আমাকে যোগাযোগ করতে পারো, স্যার এটা করেছি বুঝেছি কিন্তু আর একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। তো গেল এতে ডাউটের ব্যাপার। তাহলে আমাদের গেল পড়ার ব্যাপার, আমাদের গেল ডাউটের ব্যাপার। ওকে, থার্ড জিনিস যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পারফেকশন। কীরকম পারফেকশন? ধরো আমরা করেছি চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। তোমরা নতুন, তোমরা তো এগুলো জানো না। স্যার চ্যাপ্টার 1 তো হয়নি, চ্যাপ্টার 2, 3, 4। চ্যাপ্টার 1-এ কিছু নেই, তাই চ্যাপ্টার 1 আমাদের হয়ে গেছে। তোমরা যদি মনে করো যে চ্যাপ্টার 1টা বুঝবে, চ্যাপ্টার 1টা যদি বার করে দেখো, তাহলে দেখবে যে ওখানে একটা রূপকথার গল্প লেখা আছে। তোমরা সেটা বাড়িতে পড়ো, যদি তোমরা না বোঝো আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো। কিচ্ছু নেই চ্যাপ্টার 1-এ। কিছু বেসিক ফোর্স কী কী ধরনের হয়, সেই ফোর্সের টাইপ, এইটাই রয়েছে, আর কিচ্ছু নেই। হ্যাঁ, 4টে বেসিক ফোর্স, কোনটাকে কি বলে, তাদের রেঞ্জের ডিফারেন্স, তাদের ফোর্সের ভ্যালুর ডিফারেন্স, এগুলোই রয়েছে। তোমরা যদি মনে করো যে তারপরও তোমরা বুঝতে পাওনি, আমাকে একবার বলবে, চ্যাপ্টার 1টা আমি একদিন আধ ঘন্টায় বুঝিয়ে দেবো, কিচ্ছু নেই এটাই। চ্যাপ্টার 2টা যেগুলো আমার ফিজিক্সের চ্যাপ্টার, মানে যেগুলোতে আমার কনসেপ্ট লাগবে, চ্যাপ্টার 1-এ কোনো কনসেপ্ট লাগবে না, এটা জাস্ট গল্প রয়েছে, পড়ে দেখো বাড়িতে। যদি মনে হয় যে আমি ভুল বললাম, তাহলে আমাকে জানিও যে স্যার তুমি এটা ঠিক বলোনি। চলে আসি চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। এইগুলো হচ্ছে আমার কনসেপ্ট বেস চ্যাপ্টার। এইগুলো শুধু নয়, আমার এরপর থেকেই টোটাল শুরু হয়ে গেছে কনসেপ্ট বেস চ্যাপ্টার। এই কনসেপ্ট বেস চ্যাপ্টারের মধ্যে আমরা করেছি প্রথম 3টে চ্যাপ্টার। লাস্ট 1 মান্থ আমরা পড়েছি। 1 মান্থে আমরা 3টে চ্যাপ্টার, 3 চ্যাপ্টার্স আমরা কমপ্লিট করেছি। ওকে, 1 মান্থে আমরা 3টে চ্যাপ্টার কমপ্লিট করেছি। এবং যেমন আজকে তোমাদের সাথে ডিসকাশন করছি, তোমাদের নিউমেরিক্যালসগুলো তোমরা যারা পাঠাওনি তাদেরকে পাঠাতে বলছি। এরকমভাবেই দেখবে যে নেক্সট উইক পার হতে হতে আমি তোমাদের সবার কাছ থেকে প্রত্যেকটা চ্যাপ্টার, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এর নিউমেরিক্যালসগুলোকে কালেক্ট করে নিয়েছি। ওকে, এই নিউমেরিক্যালসগুলোকে দেখবে আমি কালেক্ট করে নিয়েছি। যেমন ফর এক্সাম্পল, যেমন আজকে কালেক্ট করেছি হচ্ছে ক্লাস 9, তোমাকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে আজকে কালেক্ট করা আনসার। আনসার বলতে এগুলো হচ্ছে এক্সারসাইজ, যে এক্সারসাইজগুলো ওদের করতে দেওয়া ছিল। একটু ওয়েট করো। যে এক্সারসাইজগুলো ওদের করতে দেওয়া ছিল, দেখো, দেখলে বুঝতে পারবে। ধরো ওদের আজকে সকালেই পড়া ছিল, তো এটা হচ্ছে আজকে থেকে শুরু হচ্ছে। দেখেছো, ওটা সব পাঠিয়ে দিয়েছে। চ্যাপ্টার 2-এ ভাস্বতী 1-এ, সুপ্রতীপ 1-এ, সোহিনী 1-এ, অদ্রিজা 1-এ, ভাস্বতী 2-এ, অঙ্গিরা 2-এ। দেখেছো, সমস্ত চ্যাপ্টার, টোটাল চ্যাপ্টার যে যেটা করেছে নামের পাশে চ্যাপ্টার নেম দিয়ে পাঠিয়ে দিয়েছে। অভিক 2C, অভিক 3A, যেটা অস্মিতা 2B, তুমি দেখতে পারবে যে অস্মিতা 3B, ভাস্বতী 3B, সোমেন 2A, ওকে, সৌম্যদীপ 3A। এই যে সমস্ত এক্সারসাইজটা আমি কালেক্ট করে নিয়েছি, তোমরাও যে বাড়িতে এক্সারসাইজগুলো করবে আমি এরকমভাবে কালেক্ট করে নেব। কেন এটা দেখানো? তার কারণ হচ্ছে এক্ষুনি আমি বললাম যে পারফেকশন।
আমরা চেষ্টা করব যতটা পারফেক্ট হওয়া যায়। তার মানে আমার একটা এক্সারসাইজে যত নিউমেরিক্যাল আছে তুমি জানবে যে সুদীকিন স্যার তোমার ওই সমস্ত নিউমেরিক্যাল তুমি করেছো কিনা সেটা দেখে নেবে, এবং সুদীকিন স্যার তোমাকে রেডি করে দেবে। তাই চ্যাপ্টার 2 এর যত নিউমেরিক্যাল আছে সব আমি তোমার থেকে কালেক্ট করে নেবো, 3ও কালেক্ট করে নেবো, 4ও কালেক্ট করে নেবো, অন্য সব ক্লাসের যেভাবে কালেক্ট করা হয় তোমাদের থেকেও একইভাবে কালেক্ট করা হবে। সুতরাং তোমরা যখন দেখবে যে তোমাদের 5-6টা চ্যাপ্টার হয়ে গেছে, তখন যতদূর অবধি আমি কালেক্ট করেছি ততদূর অবধি তোমাদের কোনো অঙ্ক বাকি নেই। যেগুলো বাকি আছে দেখবে সেগুলো তোমরা কোনো না কোনো বন্ধুর কাছ থেকে অ্যারেঞ্জ করে নিয়েছো, তারপরেও যদি বুঝতে না পারো সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা পারফেকশন অ্যাটেন্ড করার চেষ্টা করছি, অনেক দূর অবধি হয়ে যাওয়ার কাছে, আরও হবে। তাহলে আমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেল, ইন ক্লাস কীভাবে পড়বো, আমরা মোটামুটি কনসেপ্ট ফোকাসড হয়ে পড়বো, পারফেকশন হয়ে গেল। পয়েন্ট নাম্বার 4, আমাদের ইভ্যালুয়েশন। একটু আমরা আলোচনা করব ইভ্যালুয়েশন নিয়ে। কীরকম ইভ্যালুয়েশন? টেস্ট। কীরকম টেস্ট? দেখো আমাদের একটা সেকশন হয়ে গেছে, ওকে। তোমার বইটা যদি তুমি খোলো তাহলে দেখতে পাবে বইতে তোমার যে ইউনিটগুলো আছে তার মধ্যে প্রথম যে ইউনিট ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, দেখো প্রথম যে ইউনিট, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, প্রথম যে ইউনিট সেই ইউনিটটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। যখনই আমাদের একটা ইউনিট কমপ্লিট হয়ে যাবে বুঝবে যে তার খুব তাড়াতাড়ি একটা টেস্ট নেওয়া হবে। যেমন ধরো আমি তোমাদের লাস্ট ডেট ডিক্লেয়ার করেছি জুনের 1, লাস্ট ডেট ডিক্লেয়ার করা হয়েছে জুনের 1 তোমাদের সব কপিগুলো নেওয়ার জন্য, জুন 1। আফটার জুন 1 আমি একটা ডেট দেবো, আজকে না দিয়ে সামনের দিন দেবো, আফটার জুন 1 একটা টেস্ট ডেট থাকবে। সেই টেস্ট ডেটে ইউনিট 1 এর মধ্যে যতগুলো চ্যাপ্টার আছে, ফিজিক্যাল ওয়ার্ল্ড হোক, ডাইমেনশন হোক, ইরর হোক, যত চ্যাপ্টার থাকবে তার টোটালের উপরে টেস্ট থাকবে। টেস্ট হবে, তার ব্যালেন্স থাকবে 70-30 ব্যালেন্স। 70-30 ব্যালেন্স মানে কি? 70 থাকবে হচ্ছে থিওরি পার্টে, 30 থাকবে হচ্ছে নিউমেরিক্যাল পার্টে। 70-30 ব্যালেন্স থাকবে, 70 থিওরি পার্ট, 30 নিউমেরিক্যাল। নর্মালি এই টেস্টগুলো 10 to 20 মার্কসের মধ্যে হবে। যদি 20 মার্কসের হয় তাহলে 14 মার্কসের থাকবে থিওরি অ্যাভারেজ, মানে 14 মার্কস মানে 14ই থাকবে না, হতে পারে এরকম যে আমি 10 মার্কসের থিওরি দিলাম, ডিপেন্ড করছে, তবে মোটামুটি 70-র কাছাকাছি। 12 থেকে 15-16-র মধ্যে থিওরি ভ্যারি করবে, একইভাবে নিউমেরিক্যাল ভ্যারি করবে 4 থেকে 8-এর মধ্যে। নর্মালি এটাই ব্যালেন্স হয়। যদি মনে করি যে কোনো চ্যাপ্টারে নিউমেরিক্যাল বেশি ইম্পর্টেন্ট, যেমন ধরো ডাইমেনশন, নিউমেরিক্যাল বেশি ইম্পর্টেন্ট, ইররেও নিউমেরিক্যাল বেশি ইম্পর্টেন্ট, আমি নিউমেরিক্যালের ব্যালেন্স বাড়িয়ে দিতে পারি। হয়তো দেখা গেল আমি 12 মার্কসের নিউমেরিক্যাল দিলাম, এটা চ্যাপ্টার বুঝে, সেটা আমার উপর ডিপেন্ড করছে। বা আমি যদি বলছি যে আমার ব্যাচে যে বাচ্চারা আছে তাদের অবস্থা বুঝে যে আমার এই জিনিসগুলো বেশি নেওয়া উচিত, আমি সেভাবেও নিতে পারি, ওটা আমার উপর ডিপেন্ড করবে। কিন্তু আমাদের মোটামুটি একটা ইউনিট শেষ হলে ধরে রাখবে যে তার 1 থেকে 2 উইক্সের মধ্যে সেই ইউনিটের টেস্ট হচ্ছেই হচ্ছে, এখানে কোনো মিস নেই, ওকে। স্যার বলছি যে 26 তারিখে তো টেস্ট নেবে বলেছিল, ওটা কি নেবে? কবে বলেছিলাম? 26-এ। 26-এ? আচ্ছা, কিসের উপরে বলেছিলাম টেস্ট? ওই ইউনিটস আর ডাইমেনশনের উপর। ব্যাস, তাহলে টেস্ট নেব। টেস্ট যখন ডিক্লেয়ার হয়ে গেছে টেস্ট হবে, ওকে। টেস্ট যদি আমাদের ডিক্লেয়ার হয়ে গিয়ে থাকে তাহলে টেস্ট হবে। কবে ডিক্লেয়ার করেছিলাম? 26-এ? হ্যাঁ স্যার। ঠিক আছে। কিসে বলেছিলাম, ডাইমেনশন না ইরর? ইরর আর ডাইমেনশন দুটোই। না, দুটো নেব না, ডাইমেনশনটা সবার হয়ে গেছে, তাহলে ডাইমেনশনের উপরে টেস্ট নেব অন 26, মানে নেক্সট ডে, 26/5/21, ওকে। স্যার অনলাইন না অফলাইন? অফলাইনে কি করে নেবো বাবা বল, আমার তো অফলাইনই পড়াতে ইচ্ছা করে, অনলাইন এতে আমি বোর হয়ে যাই, বুঝেছিস? মানে আমাদের অফলাইন, আরে আমি তোর সাথে কানেক্ট করতে পারছি না, অফলাইন ব্যাচ ইজ লাইক জেম, অনলাইন তো ঠেকা চালাতে হচ্ছে, তাই অনলাইনে পড়াশোনা হয়, যতটা করা যায় চেষ্টা করছি, আমরা লড়ে যাচ্ছি এই আর কি, মানে যাতে পড়াশোনাটা শুধু থেমে না থাকে, তাই আমরা অনলাইনটাকে চালিয়ে যাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি অনলাইনকে ঘৃণা করি, একদম শুনে রাখ আমার থেকে,
আই অ্যাকচুয়ালি হেট অনলাইন। তুই যখন আমার সামনে বসে অঙ্ক করবি না, আমি তোকে দেখে বলতে পারবো তোর অঙ্ক হচ্ছে কি হচ্ছে না, তোর মুখ দেখে বলতে পারবো তুই বুঝলি কি বুঝলি না, তোকে বলতেও হবে না স্যার আমি বুঝিনি। বুঝেছিস? অনলাইনে আমি কি করে বুঝবো সেটা? তাই না? একটা সিনেমা দেখা আর একটা নাটক দেখা, সামনে বসে নাটক দেখা আর মোবাইলে নাটক দেখা, হাজার একটা ডিফারেন্স আছে। ওই একই রকম আর কি। অ্যাপটাই নেবা স্যার? হ্যাঁ অ্যাপটাই নেওয়া যায়, কিন্তু অ্যাপটা নিলে এফেক্টিভ থাকবে না, কারণ থিওরি কোশ্চেন থাকবে, তো অ্যাপে থিওরি কোশ্চেন অত দেওয়া যাবে না। অ্যাপে মোটামুটি এমসিকিউ টাইপের বেশি দেবো। আচ্ছা আসি আমরা একটা একটা করে আসি। তাহলে আমাদের থিওরি হবে মোটামুটি 14 মার্কসের, ধরে রাখবে ব্যালেন্স, আর এটা হচ্ছে মোটামুটি 6 মার্কসের নিউমেরিক্যাল। এটা হচ্ছে আমার ইভ্যালুয়েশন, এটা হচ্ছে টেস্ট, যে টেস্টগুলো আমরা প্রতিটা ইউনিটের পরে নেব। এটা হচ্ছে টেস্ট টাইপ এ, ওকে। টেস্ট টাইপ বি, এই যখনই দেখবো তোমাদের মোটামুটি 30টা চ্যাপ্টার আছে, ওকে। যখনই আমি দেখব যে মোটামুটি 7টা বা 8টা চ্যাপ্টার হয়ে গেছে, তখন একটা লার্জ টেস্ট হবে। লার্জ টেস্ট মানে 30 to 40 মার্কসের টেস্ট। যে 7টা বা 8টা চ্যাপ্টার হয়ে গেছে আমি ডিক্লেয়ার করে দেবো, তার উপরে লার্জ টেস্ট হবে। মোটামুটি একটা লার্জ টেস্ট হতে সময় লাগে 2.5 মান্থস টু 3 মান্থস। প্রতি 2.5 মান্থ টু 3 মান্থের মধ্যে একটা লার্জ টেস্ট হবে। সি হচ্ছে থার্ড টাইপের টেস্ট, যেটা হাফ ইয়ারলির আগে হবে বা যেটা অ্যানুয়ালের আগে হবে। মক, হাফ ইয়ারলির আগে হয় হাফ মক, ঠিক আছে? হাফ ইয়ারলির আগে হয় হাফ মক, এটাকে হাফ মক বলেই লেখা থাকে। হাফ মক হবে একটা বিফোর হাফ ইয়ারলি, হাফ মক হবে একটা বিফোর অ্যানুয়াল, ফুল মক হবে একটা বিফোর অ্যানুয়াল। যদি দেখি যে ফুল মার্কের রেজাল্ট আমার মনের মতো হয়নি, তাহলে আমি আরও নিতে পারি। এবার যেমন যারা 12 আছে তারা এই নিয়ে টোটাল 5টা না 6টা ফুল মক দিল, তো ডিপেন্ড করছে আমার উপর। যদি আমার মনে হয় যে না আমার বাচ্চাগুলোর প্রিপারেশন হয়নি, আমি আরও নিতে পারি, ঠিক আছে? যতক্ষণ না আমি স্যাটিসফাইড হব যে তোমাদের হয়েছে, ততক্ষণ আমি নিয়ে যাব। কিন্তু এটা বেসিক, মানে এইগুলো হবেই, এরপরে বাড়তে পারে, এইটুকু ফিক্স ধরে রাখো হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে ইভ্যালুয়েশন এ বি সি ডি ই, এইটা হচ্ছে থিওরি বেসড ইভ্যালুয়েশন, ঠিক আছে? যেটা একটা চ্যাপ্টার কমপ্লিট হবে তার উপরে করবে। এরপরে হবে হচ্ছে অ্যাপ বেসড ইভ্যালুয়েশন। কীরকম? প্রতি মান্থে সুদিকিনসের প্রিমিয়াম বলে দেখবে একটা আছে, তোমরা খুলে নেবে, সিবিএসই হোক আইএসসি হোক, দেখবে সুদিকিনসের প্রিমিয়াম বলে একটা ট্যাব আছে। সেই প্রিমিয়ামে ম্যাক্সিমাম ইজি কোয়েশ্চেন থাকবে, চাইলে কঠিন কোয়েশ্চেনও দিতে পারি। প্রতি মান্থে 3টে থেকে 4টে অ্যাডিশনাল এমসিকিউ টেস্ট থাকবে। এমসিকিউ হতে পারে, অন্য কিছু ভ্যারাইটিও নিতে পারি, অ্যাডিশনাল টেস্ট থাকবে। এই যে অ্যাডিশনাল টেস্টগুলো হবে ম্যাক্সিমামই হবে 10 মার্কসের। যদি আমি মনে করি যে না ব্যাচ ইভ্যালুয়েশন আর একটু বেটার দরকার, আরও প্র্যাকটিসের দরকার, আমি বেশিও নিতে পারি। বেশি কত বেশি জানি না, 200-300 মার্কসেরও নিয়ে নিতে পারি, সেটা আমার উপর ডিপেন্ড করছে। তবে নর্মালি ধরে রাখবে 10 মার্কসের হবে। পুরোটা ডিপেন্ড করছে যে সিচুয়েশন বুঝে, যে তোমাদের পারফরমেন্স কী হচ্ছে, কেমন হচ্ছে, সেগুলো দেখে শুনে বুঝে আমি টেস্টটা নেব। তাহলে এই গেল হচ্ছে আমাদের ইভ্যালুয়েশন, ওকে। এবার আসি হচ্ছে ইন্টারঅ্যাকশন, আমাদের পয়েন্ট নাম্বার 5, ইন্টারঅ্যাকশন। ইন্টারঅ্যাকশন বলতে কি স্যার? এটা ইন্টারঅ্যাকশন হচ্ছে যেই যে তোমাদের সাথে পড়াশোনা পড়ছি আমরা একসাথে, এগুলোর সাথে আমার কথা হবে গার্জিয়ানদের সাথে, ওকে। আমার কথা হবে গার্জিয়ানদের সাথে। তোমার পারফরমেন্স কি হচ্ছে, তুমি কি পড়ছো, কেমন পড়ছো, তুমি ঠিকঠাক পড়ছো কি না, নাকি তুমি বলছো ঠিকঠাক পড়ছো কিন্তু তোমার পড়া হচ্ছে না, তোমার টাইম টু টাইম আমি হোমওয়ার্ক পাচ্ছি না, টাইম টু টাইম তুমি লেটে জয়েন করছো, তুমি রোজই লেটে জয়েন করছো, যেমন শঙ্খ শুভ্র রোজ লেটে জয়েন করছে। এই কথাগুলো উঠবে এবং আমি যখন গার্জিয়ানদের সাথে কথা বলবো, আমি এই কথাগুলো নিয়েই কথা বলবো, যে এই সমস্যাগুলো হচ্ছে, এইগুলোকে ঠিক করতে হবে, এই প্রবলেমগুলো হচ্ছে, ডাউট পাচ্ছি না। ডাউট সবাই দিচ্ছে না, এটা একটা বড় সমস্যা। ডাউট সবাই দিচ্ছে না। ডাউট কারা দিচ্ছে? ডাউটের সংখ্যা খুব কম। ডাউট আমার যে নামগুলো মুখস্থ আছে সেগুলো হচ্ছে আমি রাজের থেকে কিছু ডাউট পাই,
আজকে ময়ূক কিছু ডাউট দিয়েছে, রেশমি ম্যাক্সিমাম ডাউট দেয়, দীপ্তক ডাউট দেয়, সায়ক ডাউট দেয়, রাসেল যেমন ডাউট দিচ্ছে। তাহলে ডাউটের সংখ্যা কম। প্রিয়স ডাউট দিয়েছে, সপ্তর্ষি দিয়েছে, সৌম্যজিৎ দিয়েছে, রাজ দিয়েছে, অবন্তী দিয়েছে, নবনীল, এই অনুব্রত, ব্যাস এই হচ্ছে ডাউট শেষ। তার মানে এর বাইরে যারা আছো, শঙ্কু শুভ্রর কোনো ডাউট আমি পাইনি, আমি অনেকের কোনো ডাউট পাইনি, আমি অশ্বিনীর কোনো ডাউট পাইনি। অশ্বিনীর অবশ্য বই নেই, ও বললো নেক্সট দিন আশা করি পাবো। অশ্বিনীর পাইনি আমি, প্রীতমের সেইভাবে কোনো ডাউট পাইনি, রাসেল পেজে সৌনকের ডাউট পাইনি, শঙ্কু শুভ্রের ডাউট পাইনি, অনুব্রতর প্রথম দিকে পেয়েছি তারপরে আর পাইনি, নবনীলেরও প্রথম দিকে পেয়েছি তারপরে পাইনি, অবন্তী প্রথম দিকে তারপরে পাইনি, অরিত্রর একটা ডাউটও পাইনি, প্রজ্ঞার পাইনি, প্রজ্ঞা বললো ওর অন্যগুলো দেখে হয়ে গেছে, শুভেচ্ছার পাইনি। সুতরাং যাদের নাম আমি বললাম তাদের আমি ডাউট পাইনি। এই কথাগুলোই উঠবে যে এই কাজগুলো আমি তাদের থেকে পাচ্ছি না। এবং তোমাদেরকেও ভাবতে হবে যে তুমি যে অঙ্ক করছো, নিউমেরিক্যাল করছো, তুমি যদি আমাকে ডাউট না দাও তার মানে আমি মোটামুটি এটা বুঝে যাচ্ছি যে তুমি সেইভাবে করছো না, বা করলেও সবার লেসটা করছো যাতে অন্যদের ডাউট দেখে তোমার হয়ে যাচ্ছে। এটা হবে কেন? তুমি যখন একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল, তোমাকে খুঁজে নিতে হবে এর সাথে রিলেটেড কী কী অঙ্ক আছে, এবং সেটা তোমাকে করতে শুরু করে দিতে হবে। প্রথম দিকে করতে হবে, লাস্টের দিকে কেন, অন্যদের দেখে কেন, নিজের মতো করে আগে থেকে করব। ওকে, এইটা হচ্ছে ইন্টারাকশান। পরীক্ষা নেব, পরীক্ষার নাম্বারগুলো স্টোর থাকবে, সেই নাম্বারগুলো নিয়েও কথা হবে যে পারফরমেন্স এই সময় এইরকম, ওই সময় ওইরকম, পারফরমেন্স এক এক সময় এক এক রকম হচ্ছে। তো এটা হচ্ছে গার্জিয়ানদের সাথে আমার ইন্টারাকশান। তাহলে আমরা এতগুলো পার্ট নিয়ে আলোচনা করলাম, এই হচ্ছে আমাদের মূল ফোকাস। অফলাইন হলে তো আমাদের আরও সুবিধা হবে। আচ্ছা, এখন অনলাইন আছে, তাই এখন তোমাকে যা করতে হচ্ছে সব পিডিএফের ফরম্যাটে করতে হচ্ছে। যখন আমরা অনলাইন সিস্টেমকে অফ করে অফলাইনে মুভ হয়ে যাব, যখন আমরা অফলাইনে মুভ হয়ে যাব তখন আমরা কি করব? তখন আমাদের প্রত্যেককে একটা ফাইল কিনতে হবে। ওকে, প্রত্যেককে ফাইল কিনতে হবে। টেস্ট অফলাইনে হবে, যে টেস্টগুলো অফলাইনে হবে সেই টেস্টের কোয়েশ্চেন পেপার যেগুলো আমি বানাবো, প্লাস তার যে আনসার শিট যেটা আমি তোমাকে চেক করে দেব, সেই দুটো জিনিস এই ফাইলের মধ্যে রাখতে হবে। প্রচুর পরীক্ষা হয়, প্রচুর পরীক্ষা হয়। আগের বার যারা ক্লাস 11-এ ছিল তাদের প্রায় 27-28টা পরীক্ষা হয়েছে, যারা এখন ক্লাস 12-এ আছে তাদের প্রায় 47-50টা পরীক্ষা হয়েছে। সুতরাং পরীক্ষা হবে, এদের এত বেশি হচ্ছে কারণ এদের ডিউরেশনটাও বেশি, কারণ এই 12টা এখন শেষই হতে চাইছে না। না হলে মোটামুটি ধরে রাখো 25-30টা পরীক্ষা তো হবেই। এই যে 25-30টা পরীক্ষা হবে তার টোটাল 25-30টা কোয়েশ্চেন পেপার প্লাস টোটাল 25-30টা আনসার শিট যখন আমরা অফলাইন শুরু করবো সেগুলো একটা ফাইলে স্টোর করে রাখতে হবে। এইগুলো স্টোর করে রাখলে তোমাদের জন্যই বেটার, পরীক্ষার আগে অনেক হেল্প হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পড়ার প্রসিডিওর। এবার আসি স্যার সিবিএসই আর আইএসসিকে, তাহলে কি হবে ব্যাপারটা? সিবিএসই আইএসসির পড়ার প্যাটার্নের মধ্যে কনসেপ্টটা মূল ফোকাস। আমি যে লেভেলে পড়াচ্ছি দ্যাট ইজ সিবিএসই লেভেল, কনসেপ্টটা সিবিএসই লেভেলেই পড়াচ্ছি। বোঝা গেল? উল্টে সিবিএসই লেভেলে যা ডেপথ লাগে তার থেকে বেশি ডেপথে গিয়ে পড়াচ্ছি। অবভিয়াসলি তুমি যদি বেশি ডেপথের জিনিস করো তাহলে তোমার কম ডেপথের জিনিসে অসুবিধা হবে না। সুতরাং সিবিএসই লেভেল যদি তুমি করতে পারো, আইএসসি লেভেল তোমার কাছে ইজি লাগবে, অনেকটাই ইজি লাগবে। আসি স্যার কোয়েশ্চেন সলিউশন। তাহলে স্যার কোয়েশ্চেন তুমি কিভাবে ভাবছো? কোয়েশ্চেন যখন আমরা করব আমাদের কোয়েশ্চেনটা এমনভাবে হবে যে সেই কোয়েশ্চেনে বোথ সিবিএসই আর আইএসসি পার্ট থাকবে, কোয়েশ্চেনে ব্যালেন্স থাকবে, যে ব্যালেন্স থেকে আমরা ডিটারমাইন করতে পারবো যে কোয়েশ্চেন কীরকম হচ্ছে, মোটামুটি সিবিএসই ঘেঁষা না আইএসসি ঘেঁষা, মোটামুটি দুটো টাইপেরই থাকবে। এবং প্রথম দিকের কোয়েশ্চেন সেট সব আইএসসি ওরিয়েন্টেডই হবে, তার কারণ হচ্ছে আইএসসির কোয়েশ্চেন পেপার ইজি হয়, আর যারা সিবিএসইতে আছে তারাও প্রথম দিকেই ইজি কোয়েশ্চেন পেপারগুলোই করবে যাতে ফাউন্ডেশনটা স্ট্রং হয়। ফাউন্ডেশন যখন স্ট্রং হয়ে যাবে তখন ধীরে ধীরে তোমরা একটু একটু করে কঠিন কোয়েশ্চেন করতে পারবে। যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে অ্যাপে এমসিকিউতে দেওয়া হয়েছে একদমই ইজি কোয়েশ্চেন। প্রথমে সবসময় ইজি কোয়েশ্চেনই করতে হয়, কারণ প্রথমে কঠিন কোয়েশ্চেন করলে তোমরা পারবে না, ফ্রাস্ট্রেশন আসবে, তাতে মনে হবে আর ফিজিক্সটা ভালো লাগছে না। সেটা না, প্রথমে সহজ করব, সহজ থেকে করতে করতে আমরা কঠিনে উঠবো, এটা হচ্ছে পদ্ধতি। তাহলে আমরা আলোচনা করলাম যে সিবিএসই আর আইএসসিকে কী করে হ্যান্ডেল করব।
এবং যখন আমাদের আইএসসি লেভেলটা ধীরে ধীরে স্ট্রং হতে শুরু করবে তখন আমরা বেশি সিবিএসসির কোয়েশ্চেন করব। যেমন এবার যারা 12 আছে এখন তারা ম্যাক্সিমাম সিবিএসসির কোয়েশ্চেনই সলভ করছে, আইএসসি সিবিএসসি বোথ। আগের বারও সিবিএসসি ছিল আমার কাছে 5 জন, এইবার আছে মনে হয় 3-4 জন। সুতরাং সিবিএসসি আইএসসি কোয়েশ্চেন প্যাটার্নের উপর যেহেতু ভ্যারি করছে, তাই যখন কোয়েশ্চেনটা করা হবে তখন সেটা বুঝে করা হবে। আশা করি আমার এইটুকু কথা বোঝা গেল। আর তোমাদের অ্যাপে দেখবে সিবিএসসি সেকশন আর আইএসসি সেকশন করা আছে। যদি দেখবে আমি কোয়েশ্চেন সিবিএসসি সেকশনে দিয়েছি তাহলে বুঝবে ধীরে ধীরে আমি কনসেপচুয়াল কোয়েশ্চেন বেশি চাইছি ওখানটায়। যদি দেখো যে কোয়েশ্চেন আমি আইএসসি সেকশনে দিয়েছি তাহলে বুঝবে এইগুলো এই জন্যই চাইছি যাতে তোমাদের পারফরমেন্সটা বাড়ানো যেতে পারে। আগে পারফরমেন্স বাড়াও, তারপরে আরও বেশি ডেপথের কোয়েশ্চেন করবে। ওকে, আচ্ছা, আমি সবাইকে বলবো যে এবার যার যার এই ব্যাপারে যে যে কনফ্লিক্ট আছে বা কিছু যদি বলার থাকে তোমরা তোমাদের মতো করে বলো, আমি সেই প্রত্যেকটা কথার রেসপন্স তোমাদেরকে দেবো। স্যার বলছেন এক্সিম যে টেস্টটা নেবে সেটা কেমন ভাবে নেবে, মানে এমসিকিউতে অ্যাপের মাধ্যমে নাকি হোয়াটসঅ্যাপ পাঠাবে? কোন টেস্টটার কথা বলছিস বল? নেক্সট দিন মানে 26th যেটা নেবে। 26th না, সেটা নর্মাল টেস্ট হবে, অ্যাপের থ্রুতে নেব না, কারণ থিওরি কোয়েশ্চেন থাকবে। অ্যাপের থ্রুতে যদি আমি কোয়েশ্চেন নিই তাহলে সেখানে তুই থিওরি লিখতে পারবি না, লিখলেও স্টেটমেন্ট লিখতে হবে, তাতে আমাদের ফিজিক্সের সব কাজ মিটবে না। বোঝা গেল কথাটা? তাহলে সেইটাকে দেখতে গেলে কি করতে হবে, সেটাকে দেখতে গেলে খাতায় লিখতে হবে। তার মানে তোকে যখন আমি কোয়েশ্চেন পাঠাবো সেই কোয়েশ্চেনগুলো তুই পিডিএফ ফরম্যাটে পাবি, তোর বই তোর খাতা তোর কাছে থাকবে না। কোয়েশ্চেনটা তোর কাছে পাঠানোর পর মোবাইলের নেটটাকে অফ করে দিতে হবে, বই খাতা সব গার্জিয়ানরা নিয়ে যাবে, তুই কোয়েশ্চেন লেখা শুরু করবি, একটা টাইম ডিউরেশন দেওয়া হবে, পরীক্ষা দেওয়া শেষ, পিডিএফ করে পরীক্ষার টাইম শেষের উইদিন 7 মিনিট পাঠিয়ে দিতে হবে। 7 মিনিট কেন? কারণ আমি যতগুলো পরীক্ষা নিয়েছি সব পরীক্ষাতেই 7 মিনিটের মধ্যে সবাই পাঠিয়ে দিতে পারে। যারা তার মধ্যে পারে না তারা আইদার সেই টাইমে লেখে না, আর না হলে তাদের পরীক্ষায় চেক করে দেবো কিন্তু স্ট্যাম্প দেবো না। মানে কি স্ট্যাম্প? কি স্ট্যাম্প হচ্ছে, ধরো একটা আনসার শিট তোমাকে দেখায়, তো ডাউট না, 1 সেকেন্ড দাঁড়াও। ধরো একটা আনসার শিট, ফর এক্সাম্পল এই আনসার শিটটা, ধরো এটা হৈমভ পরীক্ষা দিয়েছে, এটা হচ্ছে হৈমভর আনসার শিট। দেখেছো এরকম একটা স্ট্যাম্প রয়েছে। স্ট্যাম্প দেওয়া মানে তুমি ঠিক টাইমে জমা দিয়েছো, তোমার আনসার শিটের ভ্যালুয়েশন আছে। তোমরা বুঝে যাবে যে যদি স্ট্যাম্প না থাকে, তোমরা ধরো পিডিএফ করে পাঠাবে, যেমন ত্রিপম পাঠিয়েছে, হয়তো এরকম পিডিএফ করে পাঠাবে, আমি এইভাবেই তোমার খাতাটা চেক করে দেবো, করে তোমাকে আমি তোমার মার্কসটা পাঠিয়ে দেবো। ওকে, যখন পাঠাবো দেখবে কিছু খাতায় স্ট্যাম্প থাকবে, কিছু খাতায় থাকবে না। যারা স্ট্যাম্প নেই তার মানে বুঝতে হবে যে তাদের পরীক্ষার কোয়েশ্চেন পেপারটা আইদার টাইমে পড়েনি বা আমার মনে হয়েছে তোমরা অন্য কোথা থেকে আনসার কালেক্ট করে লিখেছো। আর যদি দেখো স্ট্যাম্প আছে তার মানে ঠিক আছে, জেনুইন, কালেক্ট করে থাকলেও কম করেছো। ওকে, এই হচ্ছে পরীক্ষা নেওয়ার পদ্ধতি। যখন আমরা টেস্টটাকে অনলাইনে নেব। বোঝা গেল কথাটা আমার? হ্যাঁ স্যার, বলছি তো অফলাইনে নিলে তখন টেস্ট পেপারের মার্কশিটটা তখন প্রিজার্ভ করতে হবে। আনসার মানে কোশ্চেনটা যখন আমি অফলাইনে নেব, অফলাইনে নিলে তোরা যখন আসবি অফলাইনে দুভাবে পরীক্ষা হতে পারে। এক হচ্ছে কোশ্চেন আমি বোর্ডে লিখে দিলাম, যদি বোর্ডে লেখা থাকে কোশ্চেন তাহলে সেই কোশ্চেনটা থেকে আনসার সরাসরি খাতায় লিখে নিতে হবে। খাতায় পরীক্ষা হয় না, বাই দ্য ওয়ে আমাদের টেস্ট কিন্তু খাতায় হয় না। ওকে, আমাদের টেস্ট কিন্তু হয় পেজে। আমি একটু দেখিয়ে দিই, আমাদের কিন্তু কোনো টেস্ট খাতায় হয় না। এই যে দেখেছো, এইগুলো হচ্ছে তোমার সব আনসার শিট। ওকে, এগুলো হচ্ছে সব আনসার শিট। কোনো টেস্টই কিন্তু পেজে হয় না, এই খাতায় হয় না। দেখো যে টেস্টই তুমি দেখবে সব টেস্টই এরকম A4 সাইজ পেজে তোমাকে দিতে হবে। ওকে, সব টেস্ট তোমাকে দিতে হবে A4 সাইজ পেজে। A4 সাইজ পেজে মার্জিন টেনে পরীক্ষা দিয়ে যেতে হবে। দেওয়ার পরে এইটা আমার এখানে সাবমিট করে দিতে হবে। A4 সাইজ পেজ তুমি নিয়ে আসবে বাড়ি থেকে। আমি এখানে কোশ্চেন পেপার দেব, যে কোশ্চেন পেপারটা দেব যদি ছোট কোশ্চেন হয় তাহলে এরকম ছোট কোশ্চেন পেপার থাকতে পারে। একটুখানি ওয়েট করো 1 সেকেন্ড। বাড়িতে যখন পরীক্ষা তখন খাতা দিলে অসুবিধা নেই তো? খাতা দিতে পারি, সাদা খাতায় দিতে হবে, হোয়াইট ব্ল্যাঙ্ক শিট। বুঝতে পেরেছিস? হ্যাঁ বল।
স্যার বলছি তোমার পরীক্ষার গ্রেডটা কত ইয়ে করার মানে তোমার স্যাটিসফ্যাকশনে, মানে তুমি যেমন বললে না যে অঙ্ক দেবে তুমি 70 বা 30% মতো, মানে ওই পার্সেন্টেজটা জিজ্ঞাসা করছি। আচ্ছা, না একটা জিনিস দেখাই, ক্লাস 12, ওকে, ডেইলি টেস্ট, এই জিনিসটাকে দেখ। ধর এটা হচ্ছে 24 নম্বর পরীক্ষা যখন ওরা দিয়েছিল আগের বছর। ক্লাস 12 এবার যারা আছে, মানে যারা এবার ক্লাস 12 পাস আউট হওয়ার কথা কিন্তু এখনো হয়নি তাদের কথা বলছি, 29/8/2020 পরীক্ষাটা দিয়েছিল, তখন ওদের 24 নম্বর পরীক্ষা চলছে। 29/8 মানে কোন সময় হয় বল? এটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট, তাহলে হচ্ছে এটা হচ্ছে 5, 6, 7, 8 আগস্ট মাস, তাহলে 29শে আগস্ট ওরা এই পরীক্ষাটা দিয়েছিল। তো এইটা হচ্ছে সেই পরীক্ষার র্যাঙ্ক লিস্ট। ওকে, পরীক্ষা দিয়েছিল 23 জন, পার্সেন্টেজ মার্কস পেয়েছে দেখ, হাইয়েস্ট যে পেয়েছে সে হচ্ছে অভিষেক, 68% পেয়েছিল। ওকে, না, হাইয়েস্ট পেয়েছে হচ্ছে শ্রুতি, নিশা, শ্রুতি, রূপসা, শুভ্রা, সার্থক। দেখেছিস জয়েন্ট ফার্স্ট, 1, 2, 3, 4, 5, 6 জয়েন্ট ফার্স্ট, 6 জন একই নাম্বার পেয়েছে। দেখেছিস 86.4, 86.4, 18, তার মানে কি 10-এ যদি পরীক্ষা হয়ে থাকে 10-এ এরা 9.5 পেয়েছে, 10-এ না 11-এ পরীক্ষা হয়েছিল, 9.5 পেয়েছে। ওকে, স্যাটিসফ্যাকশনের কোনো ব্যাপার নেই এখানে, আমার স্যাটিসফ্যাকশনের কিচ্ছু নেই। তোমরা যখন তোমাদের র্যাঙ্ক লিস্ট দেখতে পারবে, তোমাকে দেখতে হবে যে সেই র্যাঙ্ক লিস্টে তোমরা কোথায় আছো। যদি দেখো যে তোমাদের লিস্ট মোটামুটি তোমরা টোটাল র্যাঙ্কিংয়ের 50% র্যাঙ্কিংয়ের উপরে আছো, তার মানে 10-এর উপরে আছো, যেমন ধরো পার্শ্বতী বা নিশা, এদের উপরে যদি তোমরা থাকো তাহলে বুঝবে হ্যাঁ ঠিক আছো। যদি দেখা যায় না তোমরা এর নিচে নেমে গেছো, তাহলে সমস্যা আছে, তাহলে তোমাকে মডিফাই করতে হবে। বোঝা গেল কথাটা? এইটুকু ক্লিয়ার হয়েছে আমার কথাটা? ধরো ওই একটা পরীক্ষা, তারপরে ধরো D27, ধরো 12/9 আর একটা পরীক্ষা দিয়েছে D27, একটু দাঁড়াও 1 সেকেন্ড। ওহ, পাসওয়ার্ডটা তো ভুলে গেছি। আচ্ছা দাঁড়া, পাসওয়ার্ডটা তো আমার মনে নেই, দেখি আর একটার পাসওয়ার্ড, ওয়েট করো দেখি তো লক করা থাকে। ধরো এটাতে দেখো শ্রুতি পেয়েছে হাইয়েস্ট নম্বর। শ্রুতিতে যদি আমি চলে যাই তাহলে শ্রুতি পেয়েছে 3.5, হয়তো একটা 5 মার্কসের টেস্ট ছিল, হঠাৎ করে ইন ক্লাস একটা সারপ্রাইজ টেস্ট নিয়েছিলাম, 5 হয়তো 3.5 পেয়েছিল, দেখেছো র্যাঙ্কিং 1-এ আছে। এরপরে যে এই যে গোটা 2 এর র্যাঙ্কিং যারা, তারা পেয়েছে সব 3। তুমি এটা দেখলেই বুঝতে পারো, যদি 50%-এর নিচে চলে যাও, দেখো তার মানে 2-এ রয়েছে 9 জন, ফার্স্ট হয়েছে 1 জন, জয়েন্ট সেকেন্ড হচ্ছে 9 জন, তারপরে 10 র্যাঙ্কিং, এই মোটামুটি 50%। 10 র্যাঙ্কিংয়ের উপরে থাকলে ঠিক আছে, 10 র্যাঙ্কিংয়ের নিচে থাকলে ঠিক নেই। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা বলো, আর কার কি ডাউট আছে, কি বক্তব্য আছে শুনি। স্যার ডাইমেনশন চ্যাপ্টারে তো সেরকম কোনো থিওরি নেই, তাহলে কি হবে? নিউমেরিক্যাল বেসড কোশ্চেন হয় বেশি। মানে আমি যদি মনে করি যে ডাইমেনশনে থিওরি আছে, অল্প আছে, আমি যদি থিওরি মানে কি, ধরো আমি তোমাকে যদি একটা বলি ডাইমেনশন অফ এত কি, ডাইমেনশন অফ ফোর্স কি, ডাইমেনশন অফ সারফেস টেনশন কি, এইগুলো হচ্ছে থিওরি বেসড কোশ্চেন। বোঝা গেল? এবার যদি বলি আমি তোমাকে একটা অঙ্ক করতে দিই যেখান থেকে তোমাকে কিছু করে বার করতে হবে, দ্যাট ইজ নিউমেরিক্যাল বেসড কোশ্চেন। বা আমি ধরো তোমাকে একটা ডেরিভেশন দিলাম, ডেরিভেশনও কিন্তু থিওরি বেসড কোশ্চেনই হবে। ঠিক আছে বুঝতে পারলে কথাটা? নিউমেরিক্যাল বেসড মানে যেখানে বেসিক্যালি নাম্বার থাকবে, যদি নাম্বার না থাকে তার বাইরেও হতে পারে, তাহলে আমি একটা এক্সপ্রেশন ডিরাইভ করতে দিলাম, সেটার ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে ওটাকে নিউমেরিক্যালি ট্রিট করব, কিছু কিছু ক্ষেত্রে ওটাকে থিওরিতে ট্রিট করব। আচ্ছা নেক্সট বলো, আর কার কি ডাউট আছে? কিছু বলার, এনিথিং, তোমরা যদি কিছু ইন্টারাক্ট করতে চাও, যা ইচ্ছে সেটা বলতে পারো। ওকে, কিছু বলার নেই কারুর? তার মানে আমাদের কিভাবে আমরা পড়বো, আমাদের পড়ার প্রসেস পদ্ধতি সব কিছু তোমাদের জানা হলো। এবং আমরা, হ্যাঁ বল।
স্যার বলছি যে এই 26 যে পরীক্ষাটা নেবে এদের মানে খাতাটা অনলাইনে দিয়ে পেতে হবে না বাড়িতে আসতে হবে তোমার কাছে? না, বাড়ির কিছু ব্যাপার নেই, কিচ্ছু বাড়ির ব্যাপার নেই। তুমি আমাকে PDF পিডিএফ পাঠাবে? হিসেবে পাঠিয়ে দেবে, কোনো বাড়ির কিছু গ্রুপে না ব্যাপার নেই। আলাদা করে? গ্রুপে না পাঠানোই ভালো, পার্সোনালে পাঠালো বেটার। ওকে, যেমন ধরো আজকে কে খাতা দিল, একটা শাস্ত্রিতা মনে হয় খাতা দিল, ধরো শাস্ত্রিতা খাতাটা দিয়েছে, খাতাটাকে আমি ডাউনলোড করলাম, আমার এখানে সরাসরি খাতাটা উঠে যাবে, দেখতে পাচ্ছ যে খাতাটা উঠে গেছে। আমার ধরো মনে হবে যে তোমার খাতাটা আমি চেক করে দিই, আমি জাস্ট খাতাটাকে নেব, খাতাটাকে নিয়ে চেক করা শুরু করব। তুমি খাতা পাঠিয়ে দেবে, কিচ্ছু পাঠানোর দরকার নেই। আমার যেটা মনে হবে, যেমন এখানে চেক করার দরকার, ঠিক আছে, এটাই 1 পেয়ে গেল। তো আমি বুঝে যাব যে তুমি কি লিখছো কি না লিখছো, আমি সম্পূর্ণ তোমাকে চেক করে দেব। ওকে, এইভাবে আমি তোমাকে নাম্বার দিয়ে দেবো। সুতরাং আমাকে খাতা অফলাইন পাঠানোর কোনো দরকার নেই, আমার সিস্টেম অনেক আপডেটেড। স্যার মেল দিলে হবে? মেল একটা অ্যাকাউন্ট ভালো হয় কি হলে? জিমেলের না 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 ইমেল না, মেল অ্যাড্রেসটা না, দিলে মেল না, ভালো হয়। হোয়াটসঅ্যাপে, কোনো মেল না, কোনো মেল না, হোয়াটসঅ্যাপ খুব সুন্দর জিনিস, মেলে বিরাট ঝামেলা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে সরাসরি পাঠিয়ে দেবে, কোনো মেলের দরকার নেই, কোনো ছবি তো নয়, পিডিএফই পাঠাতে হবে। আর পিডিএফ যখন পাঠাবে যেন তেন পাঠাবে না, তাহলে কিন্তু চেক হবে না খাতা। কীরকম পিডিএফ পাঠাবে, এই একটু আগে যে কোনো একটা দেখো, ক্লাস 10-এর ধরো আজকে ওদের কোশ্চেনগুলো দিয়েছি, দেখো যেই পিডিএফ পাঠাক না কেন, পিডিএফগুলো পাঠানোর পরে এইভাবে কেটে দেবে। পিডিএফ এডিটর প্রত্যেকের বাড়িতে আছে, পেজের ছবিগুলোকে তুলবে, পেজের ছবিগুলোকে তুলবে, তুলে কেটে দেবে। এটা অফলাইন টেস্ট দিয়েছিল, তাই এটাকে চেক করে আনসার দিয়ে দিয়েছি। যদি অফলাইন টেস্ট না হয়, অনলাইন টেস্ট হয়, যেমন ধরো এটা মনে হচ্ছে, এটাও মনে হচ্ছে অফলাইন টেস্ট, এটা অফলাইন দিয়েছিল, ধরো ত্রিপমেরটা দেখো, ঠিক আছে? এরকমভাবে তুমি ছবিটা স্ক্যান করে ভালো করে ক্রপ করে পাঠিয়ে দেবে, সোজা যেন থাকে, ক্রপ যেন থাকে, দেখতে যাতে অসুবিধা না হয়। যদি দেখতে অসুবিধা হয়, আমি কিন্তু সেই কথা আবার তোমাকে পাঠাতে বলবো। প্রত্যেকটা যে এরকমভাবেই লিখতে হবে এমন নয়, তোমাকে যে সাদাই করতে হবে এমন নয়, তুমি যদি এরকম পারো এরকমও দিয়ে দেবে, অসুবিধা নেই, কিন্তু খাতাটা ক্রপ করে কেটে দেবে, যাতে যেটুকু পেজ সেটুকুই যেন থাকে। ওকে, বাড়তি গামছা দেখা যাচ্ছে, কখনো খাট দেখা যাচ্ছে, কখনো খাবার থালা দেখা যাচ্ছে, ওইভাবে দেবে না, চেক করবো না কিন্তু। ওকে, আচ্ছা বলো আর কার কি ডাউট আছে? পিডিএফটা ছবি তোলার পর দাগ দেওয়ার ওই ব্যাপারটা বুঝলাম না, ওটা কি? দাগ তো তোকে দিতে হবে না, দাগ তো আমি দেবো। ও আচ্ছা আচ্ছা। তুই স্যার পিডিএফটা A4 স্ক্যান সাইজ করবি। মানে কি প্রিন্টারে যে করব? A4 সাইজ মানে এই যে আমাদের জেরক্সের দোকানের পেজগুলোকে দেখেছিস, হ্যাঁ মানে প্রিন্টারে। প্রিন্টারের যে পেজ একদম সেম, ওটাই A4 সাইজ, ঠিক আছে? A4 ঠিক আমাদের আছে। পরীক্ষা নেওয়ার পেজ হচ্ছে A4। বাড়িতে 1 বান্ডিল A4 কিনে রেখে দেবে, আমার এখানে পরীক্ষায় মোটামুটি তার 30% লেগে যাবে, বাকি 30% তোমরা অন্য কোনো কাজে লাগিয়ে দিও, তাহলে কম দামে হবে। আর যদি লুজ কিনতে যাও তাহলে অনেকটা দাম পড়ে এক একটার, ওটা কিনতেই পারো, তবে খরচা বেশি পড়বে। যে কজন বাচ্চা পড়ে প্রত্যেকে তো কিনে নিয়েছে একটা করে বান্ডিল, মানে অন্য ক্লাসগুলো, তোমরা তো জানো না আর কি, তোমরা এখনও কেনোনি, বাট অন্য ক্লাসটা কিনে নিয়েছে। ওকে, এটুকু পরিষ্কার হলো। বলো আর আর কার কি ডাউট আছে বলো। স্যার বলছি আমার না ক্লাস আছে, আমি কি লিভ করব? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, লিভ করে যা। আচ্ছা, আর কার কিছু ডাউট আছে? আর স্যার বলছি যে তুমি যে পিডিএফ এ যে কোশ্চেনটা পাঠাবে ওটা কি কম্পিউটার থেকে বের করে নিতে হবে, কোশ্চেনটা একটা ফাইলে রেখে দিতে হবে? ওই যে যে কোশ্চেনগুলো পাঠাবো তার ব্যাকআপটা না, যেগুলো অনলাইনে আছে সেগুলোর যদি প্রিন্ট করে ফাইলে রাখতে পারিস তো অতি মঙ্গল, ঠিক আছে? কিন্তু যদি ওগুলো না করতে পারিস, কিছু করার নেই, ওটা অনলাইনে কোথাও একটা ফোল্ডার বানিয়ে বা নিজের মোবাইলে কোথাও একটা ফোল্ডার বানিয়ে রেখে দিবি, কারণ ওটাও পিডিএফ ফরম্যাটেই থাকবে। আর অফলাইন যখন হবে, অফলাইন হয়তো এই শুরু হয়েই যাবে, কারণ লকডাউনটার কী অবস্থা তো বুঝতে পারছি না, মোটামুটি মনে যেটা হচ্ছে দিন 10-15-এর মধ্যে হয়তো অফলাইনটা শুরু হয়ে যাবে, কারণ ধীরে ধীরে কোভিড কেসগুলো কমছে।
তো যখন অফলাইন শুরু হয়ে যাবে তখন তো অফলাইনেই কোশ্চেন আসবে, তখন তো আর এইসব কোনো ঝামেলাই থাকছে না আমাদের। ঠিক আছে? আচ্ছা, বলো আর কারোর কি সমস্যা আছে, বা কোচিং ইন্টারাক্ট করতে চাও, কোনো ওপিনিয়ন দিতে চাও সেটাও বলতে পারো, এনিথিং, যদি কোনো সাজেশন থাকে সেটাও বলতে পারো। স্যার বলছি যে আমি যে ডাউটগুলো পাঠিয়েছিলাম বইয়ের প্যারাগ্রাফ ওয়াইজ ওইগুলো ইউটিউবে পাঠাবে? না, প্যারাগ্রাফের ডাউটগুলো, বিশেষ করে থিওরি পোর্শনের যে ডাউটগুলো, সেইগুলো সব ডাউট ইউটিউবে পাঠানো যায় না। তার কারণ হচ্ছে থিওরি পোর্শনের ডাউট নিউমেরিক্যালের মতো হয় না যে আমি চাইলাম আর একবারে সলভ করে দিলাম এবং তুই বুঝে যাবি, এর সম্ভাবনা খুব কম ডাউটেই সেগুলো হয়। তো ওই ডাউটগুলো চেষ্টা করব লাইভ ইন্টারাকশন করার, কিন্তু সময়ে একটা বড় সমস্যা আছে, তো চেষ্টা করব যতটা তার মধ্যে করা যায়। আর না হলে ওই ডাউটগুলো ধরে রেখে দেবো। ওই ডাউটগুলো আমরা করব যখন আমরা অফলাইন পড়া শুরু করব, তখন ওই ডাউটগুলো আবার খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশ্য। ওর জন্য অফলাইন পড়া যখন শুরু করবো তখন আফটার ক্লাস একটা টাইম দেবো, ওই টাইমে 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, ওই সময় বসে আমরা ওইগুলোকে ইন্টারাক্ট করে নেবো। এই সময় যে জমে থাকা ডাউটগুলো, যেগুলো থিওরি ডাউট, সেগুলো একটু জমিয়ে রেখে দে, ওই টাইমে দেখতে পারি। আর যদি মনে হয় যে না খুব ক্রিটিক্যাল কিছু ডাউট আছে, তুই আমাকে সেটা পাঠা যে স্যার অ্যাটলিস্ট এই দুটো বলে দাও, বাকিগুলো আমি রেখে দিচ্ছি, ওগুলো অত ভাইটাল নয়, তাহলে ওই সেই দুটো আমি তোকে দরকার হলে একটা লাইভ ইন্টারাকশন করে দিতে পারি, আর না হলে আমি আলাদা করে সরাসরি এরকম হয়তো একটা মিটের থ্রুতে বলে দিতে পারি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা স্যার। আচ্ছা, বলো আর যদি কেউ কিছু বলতে চাও। ওকে, তাহলে আর কারোর কিছু বলার নেই। তাহলে আমাদের আজকের যে ডিসকাশনটা ছিল, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন। এই ডিসকাশনটা আমাদের, তাহলে এই 5টা ক্লাসের মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে যদি একটা করে টিউশন থাকে, তার 2টো করে ডেট থাকে, যদি মিনিমাম ধরি, কারোর তো 2-3টে করে টিউশন থাকতে পারে, তো যদি পার সাবজেক্ট একটা করে টিউশন, তার 2টো করে ডেট ধরি, প্রত্যেকটা ডেট যদি 2 আওয়ার করে হয়, তাহলে 4 আওয়ার পার টিউশন তোমার প্রয়োজন। 5টা টিউশন হলে 5 × 4, আমাকে একটু ইয়েটা দিও তো, তার মানে তোমার 20 আওয়ার্সের টিউশন তোমার পার উইকে তোমার মিনিমাম আছে, প্রত্যেকেরই আছে মিনিমাম 20 আওয়ার্সের টিউশন তোমার আছে। এবার 20 আওয়ার্সের টিউশন মানে ইটস নট জাস্ট 20 আওয়ার্স, কারণ টিউশন যেতে সময় লাগে, টিউশন থেকে আসতে সময় লাগে, বন্ধুবান্ধব আছে, খাওয়া দাওয়া আছে, ডিস্ট্র্যাকশন আছে, টিউশন শুরু হতে টাইম লাগে, শেষ হতে টাইম লাগে। দাঁড়াও একটুখানি, সো টিউশন শুরু হতে টাইম লাগে, শেষ হতে টাইম লাগে, সব কিছু মিলিয়ে যেটা তুমি ভাবছো 20 আওয়ার্স, সেটা অ্যাকচুয়ালি 20 আওয়ার্স নয়, সেটা মোর দ্যান 28 আওয়ার্স পার উইক। হিসেব করে দেখবে, মোর দ্যান 28 আওয়ার্স পার উইক, আমি 28 আওয়ারই ধরছি, তার মানে সেটা হয় 4 আওয়ার্স পার ডে। তাহলে তুমি প্রত্যেক দিন 4 আওয়ার্সের অ্যাভারেজ টিউশন করছো, তোমার দিন হয় 24 আওয়ার্সের। ওকে, 24 আওয়ার্সের দিন হয়। এই 24 আওয়ার্সের দিনের মধ্যে একটা অ্যাভারেজ বাচ্চা ঘুমায় হচ্ছে 6.5 আওয়ার্স, আমি এটাকে 7 আওয়ার্স ধরলাম। তাহলে 24 - 7, দ্যাট উইল বি 4 আর 3, দ্যাট ইজ 17। তাহলে তুমি 17 আওয়ার্স ঘুম বাদ দিলে তোমার কাছে এটা পড়ে আছে। যারা 6 আওয়ার্স ঘুমাও তারা খুব ভালো, অ্যাভারেজ 7 আওয়ার্স। এই 17 আওয়ার্সের মধ্যে তোমার ওয়েস্টেজ টাইমগুলো হচ্ছে, তোমার কিছু ওয়েস্টেজ টাইম আছে আর কিছু প্রোডাক্টিভ টাইম আছে। আগে আমরা আলোচনা করব ওয়েস্টেজ টাইম। কি কি এই ওয়েস্টেজ টাইম? সবার প্রথম ওয়েস্টেজ হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেটা তোমাদের জন্য খুব ক্ষতিকর। সেকেন্ড ওয়েস্টেজ হচ্ছে গেমিং। থার্ড ওয়েস্টেজ হচ্ছে ল্যাদ। এটাকে ঠিক ল্যাদকে কি বলে বাংলায়, ল্যাদকে ইংরেজিতে কি বলে জানি না, বাংলায় ল্যাদই শোনো, ল্যাদই আছে। এই হচ্ছে তোমাদের মেইন 3টে ডিস্ট্র্যাকশন যেটা তোমরা ফেস করবে। তার মধ্যে সব থেকে বেশি খারাপ জিনিসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। যারা গেমিং করছো,
যদি খুব অ্যাডিকটিভ গেম না খেলো, পাবজি, ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ড এরকম ধরনের যদি গেম না খেলো তাহলে ভালো। এইগুলো যদি খেলো তাহলে এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আমার বলাটাই স্যার আমি জানি না কজন করবে। আর ল্যাদ, ইচ্ছা করছে না, একটু পরে করব, ঠিক আছে সময় আছে তো, ঠিক আছে। এই ল্যাদটাকে তুমি চাইলে কাটিয়ে উঠতে পারো ইজিলি। এফেক্টিভ হতে হবে, টাইমকে বাঁচাতে হবে। প্রোডাক্টিভ টাইম কি? প্রোডাক্টিভ টাইম হচ্ছে যে সময় তুমি টিউশনসগুলো করবে, যে সময় তুমি স্কুলসগুলোকে করবে, যে সময় তুমি সেলফ স্টাডি করবে, মোস্ট ইম্পর্টেন্টলি যে টাইম তুমি সেলফ থট করবে, নিজেকে নিয়ে ভাববে, ইটস আ ভেরি প্রোডাক্টিভ টাইম। ওকে, এখন তোমার কোথায় কত সময় নষ্ট হচ্ছে অন অ্যান অ্যাভারেজ একটা এস্টিমেট আমরা করতে পারি। যেমন টিউশনস তোমার পার ডে অ্যাভারেজ 4 আওয়ার্সের থাকবে। স্কুল এখন নেই, সেটা বেনিফিট। স্কুল যখন শুরু হয়ে যাবে সকাল থেকে দুপুর অবধি স্কুল হবে, তার মানে তোমাকে ভোরবেলা ঘুম থেকে তুমি উঠবে 7টার সময়, 7টা থেকে রেডি হতে হবে স্কুলের জন্য, স্কুল যেতে হবে, স্কুল থেকে ফিরতে হবে সেই 2-2:30 অবধি। তার মানে 7টা থেকে 2:30, আমি ওটাকে দুটোই ধরছি, একটু কম করেই ধরছি, তাহলে 7টা থেকে 2টো, দ্যাট মিন্স 3 ঘন্টা আর ওদিকে 2 ঘন্টা, 5 ঘন্টা। তার মানে তোমার 6 ঘন্টার ডেইলি স্কুল থাকবে। স্কুল থাকবে, স্কুলের পরে এসেই কাজ করতে ইচ্ছা করে না, একটা আধ ঘন্টার রিল্যাক্সেশনও থাকবে। তাহলে 6 আর 4 10 ঘন্টা, 10 ঘন্টা তোমার পড়ে আছে, মানে বেঁচে আছে। তাহলে তোমার ঘুমের পরে 17 ঘন্টা ছিল, সেই 17 ঘন্টা থেকে 10 আওয়ার্স তোমার চলে গেল টিউশন আর স্কুলে। বাকি কত আওয়ার পড়ে থাকলো? বাকি টোটাল আওয়ার পড়ে আছে 7 আওয়ার্স। এখন এই 7 আওয়ার্সের শেয়ার কে কে পাবে? সেলফ স্টাডি, সেলফ থট, সোশ্যাল মিডিয়া, গেমিং, ল্যাদ, এই সব কটাই পাবে, তাই না? এবার এদের মধ্যে 7 আওয়ার্সের মধ্যে তুমি যদি পার ডে নিজেকে অ্যাটলিস্ট 3 to 4 আওয়ার্সের সেলফ স্টাডি না দাও, তাহলে তোমার নাম্বার 80 ক্রস করা কঠিন ব্যাপার, ঠিক আছে, খুব কঠিন ব্যাপার। কারণ শুধু তো টিউশন বললে হবে না, তার পড়াগুলোও বাড়িতে করতে হবে। তাহলে অ্যাভারেজ যে বাচ্চা মোটামুটি 85+ নাম্বার স্কোর করে, সে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ডেডিকেটেড সেলফ স্টাডি, মানে সেলফ স্টাডি উইদাউট ল্যাব, যে বই খুলে বসে থাকলাম 3 ঘন্টা কিছুই পড়লাম না, ওই ধরনের সেলফ স্টাডির কথা বলা হচ্ছে না। এই ধরনের সেলফ স্টাডির কথা বলা হচ্ছে যেটা এফেক্টিভ এবং সে পড়ছে, ওই টাইমটা সিরিয়াসলি পড়ছে, 2 ঘন্টা পড়লে 2 ঘন্টা ঠিকঠাক পড়ছে, তাহলে 3 to 4 আওয়ার্সের সেলফ স্টাডি লাগবে। আমি কমই ধরলাম তোমার জন্য, যে আমি 3 আওয়ার্সটাকে বাদ দিলাম, তাহলে আমার পড়ে থাকলো 4 আওয়ার্স। এই 4 আওয়ার্স সেলফ স্টাডি করার পরে আমার বেঁচে আছে। 4 আওয়ার্সের মধ্যে কত কি আছে দেখো। 4 আওয়ার্সের মধ্যে সোশ্যাল মিডিয়া, গেমিং, ল্যাদ, এর সাথে রয়েছে নেসেসিটিস। কি কি নেসেসিটি? যেমন তোমার স্নান আছে, তাই না, তোমার ওয়াশরুম আছে, তোমার এন্টারটেইনমেন্ট আছে, সব কিছুর প্রয়োজন আছে। এই ওয়াশরুম, বাথরুম, এইগুলো সব মিলিয়ে সারাদিনে কারুর আধ ঘন্টা খায়, কারুর সারাদিনে এইটা 1 ঘন্টা খায়, এমন এমন বাচ্চাও চিনি যা 2 ঘন্টার উপরে খায়। সুতরাং আমি যদি একটা অ্যাভারেজ ধরে চলি যে সারাদিনে তোমার এতে 1 ঘন্টা নষ্ট হলো, তাহলে পড়ে থাকলো তোমার হাতে 3 ঘন্টা। এই 3 ঘন্টা তুমি কি করবে? 3 ঘন্টা তুমি এন্টারটেইনমেন্টে কাটাতে পারো, তুমি সোশ্যাল মিডিয়ায় দিতে পারো, তুমি গেমিংয়ে দিতে পারো, তুমি শুয়ে বসে কাটাতে পারো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে 3 ঘন্টার কথা তুমি ভাবছো, সেই 3 ঘন্টা তুমি যদি স্টাডিতে দাও বা সেলফ থটে দাও, সেটা আরও বেশি প্রোডাক্টিভ হবে। কারণ আমি তোমাকে 3 থেকে 4 ঘন্টা বললাম তাদের জন্য যারা 85+ স্কোর করে। তুমি যদি মনে করো 90+ স্কোর করবে, তাহলে এই 4 ঘন্টা পরে কিছু হবে না, তোমাকে তখন 6 ঘন্টা পড়তে হবে। বোঝা গেল কথাটা? 90+ স্কোর করতে গেলে 6 ঘন্টা পড়তে হবে। তুমি যদি 95+ স্কোর করতে চাও, তাহলে তোমাকে দিনে 8 থেকে 9 ঘন্টা পড়তে হবে। এই যে দেখবে যে ছায়া প্রকাশনী আর পড়িনি, হ্যাঁ, দিনে 1 ঘন্টা করে পড়েছি, সব ফালতু কথা, ওসবে কিচ্ছু হয় না, ঠিক আছে। যতগুলো বাচ্চা যারা আমার কাছ থেকে 100 পেয়ে বেরিয়েছে, প্রত্যেকে দিনে 6 থেকে 7 ঘন্টা করে সেলফ স্টাডি করতো। কথাটা ভালো করে কানে ঢুকিয়ে নাও। যতগুলো বাচ্চা আমার কাছ থেকে যারা পেয়েছে,
তাদের কথা তোমাকে বলছি, তারা 6 থেকে 7 ঘন্টা মিনিমাম পড়তো, মিনিমাম। এবং তারা পড়তো, তারা অনেকেই 6 ঘন্টাও ঘুমাতো না, 5.5 ঘন্টা 6 ঘন্টা অ্যাভারেজ এরকম ঘুমাতো। তাদের না এই জিনিসগুলো তাদেরকে আমি কখনো করতে দেখিনি, এই জিনিসগুলো আমি তাদেরকে কোনো দিন করতে দেখিনি। সোশ্যাল মিডিয়ায় বিরাটভাবে অ্যাক্টিভ, তারা এখন অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, তখন তারা ছিল না। তারা গেম খেলতে কোনো দিন দেখিনি, ল্যাব ছিল কিনা বলতে পারবো না, তবে এই দুটো আমি তাদের মধ্যে কোনো দিন দেখিনি। আর এই দুটো কীরকম অ্যাডিকটিভ, তুমি একটা গেম শুরু করলে 40 মিনিটের আগে শেষ করতে পারবে না। তোমার কাছে এন্টারটেনমেন্টে তুমি দিনে 1 ঘন্টা দাও, তোমার এখান থেকে পড়ে থাকছে 2 ঘন্টা, এটাকে তুমি সেলফ স্টাডিতে লাগাও, কাজে দেবে। তাহলে তুমি 5-6 ঘন্টা সেলফ স্টাডিতে দিতে পারছো, তাহলে তোমার নাম্বারটা 95+ হবে না, তবে 90+ হতে পারবে। তুমি যদি এই পুরো টাইমটা সেলফ স্টাডিতে দিতে পারো বা সেলফ থটে দিতে পারো, তাহলে আরও ভালো। আমরা এই টোটাল যে জিনিসটা করলাম তাদের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট পোর্শন হচ্ছে সেলফ থট। সেলফ থট কি? সেলফ থট হচ্ছে নিজেকে নিয়ে ভাবা যে আমি যা করছি সেটা ঠিক করছি তো। প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে যদি কেউ নিজের জন্য এই 20 মিনিট করে বার করতে পারো, সেটা তোমার জীবনের জন্য বিরাট ভালো ব্যাপার হবে। এই সারাদিন এত পড়ার থেকেও অনেক ভালো ব্যাপার। সেটা হচ্ছে নিজেকে নিয়ে ভাবা যে আমি এটা পড়লাম, আমার যে কাজগুলো ছিল সেই কাজগুলো কমপ্লিট হয়েছে তো, অমুক অমুক স্যারের কাছে পড়তে গিয়েছিলাম, সেই পড়াগুলো আমি শেষ করতে পেরেছি তো, আমার এই সাবজেক্টে উইকনেসগুলো ছিল, অমুক অমুক স্যারকে তার ডাউটগুলো দিয়েছিলাম, সেগুলো কি আমার সব হয়ে গেছে? আমি কি সেগুলো এখন করতে পারছি? আমি কি আমার দিন সারাদিন গেম খেলে বা বন্ধুদের সাথে আড্ডা মেরে নষ্ট করছি? আমি কি একটা কাজ করবো বলে সেটাকে ফেলে রাখছি? আমার কি ল্যাদ লাগছে? আমার কি ইচ্ছা করছে না? আমার কি সবসময় উঠতে বসতে অসুবিধা হচ্ছে? আমার কাজ করতে ভালো লাগছে না? আমার কি পড়তে ইচ্ছা করছে না? একটুখানি পড়েই মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, এরম মনে হচ্ছে? যদি সেগুলো হয়ে থাকে সেগুলোকে রেকটিফাই করো, ভালো জিনিসগুলোকে ভালো করো, খারাপ জিনিসগুলোকে হাঁটাও। যদি সেটা না করতে পারো তাহলে সমস্যা আছে। তোমাদের ক্ষেত্রে সবথেকে বড় ডিজাস্টার যেটা বর্তমানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ছেলেরা গেমিং থেকে বেঁচে থাকবে, মেয়েরা সোশ্যাল মিডিয়া থেকে বেঁচে থাকবে। যদি এটা না করতে পারো তাহলে জীবনে একটা খুব বড় কোশ্চেন মার্ক লেগে যাবে। প্রত্যেকেরই লাগে, তোমাদেরও লেগে যাবে। 95% পেয়েছে, 97% পেয়েছে, লাস্টে কিন্তু সেই অনার্স নিয়ে রানাঘাট কলেজ, বগুড়া কলেজেই পড়তে হচ্ছে, আমারই স্টুডেন্ট। তাহলে 97-98 পেয়ে যদি তোমাকে এই কলেজগুলোয় পড়তে হয়, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে কী লেভেলে খাটলে আমি তবে গিয়ে কলকাতার দিকে কলেজ পেতে পারবো। বোঝা গেল কথাটা? সুতরাং এখন থেকে ভাবো, তোমরা 11-এ পড়েছো, 1টা মাস পড়েছো, তোমাদের যথেষ্ট অভিজ্ঞতা হয়ে গেছে যে কি করে হঠাৎ করে আমরা 11-এ উঠে সেটাকে নিয়ে চলবো। প্রথম সবারই ভয় লাগে, কিন্তু সেই ভয়টাকে ধীরে ধীরে তোমরা অভ্যস্ত হয়ে যাচ্ছ যে হ্যাঁ ঠিক আছে, এখন টাফ লাগছে, কিন্তু এই টাফনেসটাকে নিয়ে চলতে পারছি। এখন তোমরা ভাবো যে টাফনেসটাকে নিয়ে তোমরা চলতে পারছো, এটাকে আরও বেশি প্রোডাক্টিভ তোমরা কি করে বানাবে। সেই জন্যই তোমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম, যেটা আমরা আলোচনা করলাম। আর একটা জিনিস জানবে, তোমরা সানির নাম হয়তো শুনেছো, সানি রয়, তোমাদের স্কুলেরই দাদা হবে, সানি রয়। সানি খুব প্রিয় স্টুডেন্ট আমার। সানি 50% পেয়েছিল সায়েন্সে যখন সানি আইসিএসসিতে ছিল। ওকে, সানি এবছর ওদের 12-এর পরীক্ষা কী হবে জানি না, তবে তোমরা নিশ্চয়ই স্বস্তিদ্বীপের নাম শুনেছো। স্বস্তিদ্বীপ পড়াশোনায় ভালো, তোমরা দৃষ্টির নাম শুনেছো, তোমরা পার্শ্বতীর নাম শুনেছো, ঠিক আছে, এরা পড়াশোনায় ভালো। যখন কম্পেয়ার করা হয় এদের রেজাল্ট সবারই ভালো। সানি যখন আমার কাছে ক্লাস 12-এর প্রথম দিকে পরীক্ষা দিতে শুরু করে, তখন সানি প্রত্যেকটা পরীক্ষায় বিলো অ্যাভারেজ নাম্বার, একদম একটা বাচ্চা যে পড়াশোনা করে না তার যা নাম্বার হয় ওই 20%, 30%, এর উপরে সানি নাম্বার পেত না। সানি নিজে রিয়েলাইজ করলো যে না, আমি আরেকটু ভালো করতে চাই, পড়লে কেন পারবো না। আমাকে বললো, স্যার আমি কি পড়লে পারবো না? না, পড়লে কেন পারবি না, পড়লে সব হবে। এই বছরের মাঝখানের পর থেকে সানির যখন নাম্বার দেখা হয়, সানির নাম্বার সবসময় উপরের দিকে থাকে, সব সময় উপরের দিকে থাকে। স্বস্তিদ্বীপের পরে রায়না বলে একটা মেয়ে আছে আমার কাছে পড়ে, রায়না দেবনাথের ফার্স্ট গার্ল। তিথি বলে একটা মেয়ে আছে আমার কাছে পড়ে, তিথি হচ্ছে গোটা রানাঘাটে ফার্স্ট হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষায়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় তিথি গোটা রানাঘাটে ফার্স্ট হয়েছিল, সব বাচ্চা মিলিয়ে। এদের থেকেও বেশি নাম্বার পায় সানি। তাই আমি সানির কথাটা আজকে তোমাকে বলছি যে তোমাদের মধ্যে বহু বাচ্চা আছো
যারা কনফিডেন্স হারিয়ে ফেলেছো যে তোমাদের নাম্বারটা হয়তো তোমরা পারবে না, হয়তো তোমাদের নাম্বার ওঠে না, কোনোদিনই ক্লাসে র্যাঙ্ক করোনি, তোমাদেরকে কিছু হবে না, তোমরা সানিকে দেখো এবং শেখো যে একটা 50 পাওয়া বাচ্চা, একটা 50% পাওয়া বাচ্চা যে টপ র্যাঙ্কারদের মধ্যে রেজাল্ট করছে, যদি এই বছর আইএসসির পরীক্ষা হয় তুমি মিলিয়ে নেবে সানির নাম্বার 95+ আসবে ফিজিক্সে। বুঝতে পেরেছো? তার মানে এই জিনিসগুলো দেখা খুব দরকার। তোমরা যদি অ্যাপ খোলো তোমরা দেখবে অরূপ আছে, সোহম আছে ওখানে, আমার খুব প্রিয় বাচ্চা, আমি ওদের নামটা ওই ওয়েবসাইটে দেওয়া আছে। কেন জানিস তো? অরূপ আর সোহম হচ্ছে সব 70 পাওয়া বাচ্চা, যারা আইসিএসসিতে সায়েন্সে 70 পেয়েছে, ওরাই কিন্তু 91, 93 নাম্বার তুলেছে। ইচ্ছা, একাগ্রতা, চেষ্টা, তুমি চেষ্টা করবে তোমার হবে, কেউ তোমায় ঠেকাতে পারবে না। আমিও যদি মনে করি যে তোমার নাম্বার করাতে দেবো না, আমি পারবো না, তুমি চেষ্টা করলে তুমি এগিয়ে যেতে পারবে, আমি তোমায় সাপোর্ট দেবো, সবসময় তোমার পাশে আছি, কিন্তু এগোতে তো তোমাকেই হবে। তাই এটাই বলার যে ডিপ্রেসড হবে না, আমি পারি না এই রকম বলে কোনো শব্দ নেই, তুমি পারো, এবং শুধু তুমি নয়, তোমার মতো বহু মানুষ আছে যারা অলরেডি করে ফেলেছে, তোমাদের স্কুলেরই আছে যারা অলরেডি করে ফেলেছে এবং যারা আরও করছে, তাদেরকে দেখো, তাদের দেখে শেখো, এবং মনে করবে যে একটা বাচ্চা যদি 50% পেয়ে টপ র্যাঙ্কারদের মধ্যে তার নাম্বার থাকতে পারে, তাহলে তোমার পার্সেন্টেজ যাই হতো তোমরাও আইসিএসসি দিতে পারোনি, কিন্তু তোমরা যদি ক্লাস র্যাঙ্কার না হও তাহলেও তোমরা কিন্তু প্রচুর নাম্বার তুলতে পারবে, এবং সেই যোগ্যতা তোমাদেরও আছে। তার জন্য প্রথম থেকে খাটতে হবে। সানি একদিনে সানি হয়নি, সানি এইখান থেকে দীর্ঘ 1.5 বছর খাটার পরে ওর নাম্বারটা ওই জায়গায় এসেছে। 1.5 বছর ধরে তোমাকেও খাটতে হবে। ইনস্ট্যান্ট কিছু হয় না, দের ইজ নাথিং নোন অ্যাজ ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট যেটা হয় সেটা এন্টারটেনমেন্ট, তুমি এনজয় হতে পারবে না। এনজয়মেন্ট টেক্স টাইম, এটা হচ্ছে একটা টাইম কনজিউমিং ব্যাপার। এনজয়মেন্ট করতে গেলে তোমাকে টাইম দিতে হবে, আর না হলে তুমি মুহূর্তে আনন্দ পাবে, তুমি এন্টারটেইনড হবে, এর কোনো অস্তিত্ব নেই। এটা হচ্ছে ক্ষণস্থায়ী, মানে ইটস আ ফ্র্যাজাইল থিং, এর কোনো সিউরিটি নেই, স্টেবিলিটি নেই, কিচ্ছু নেই। খাটো, লড়ো, পারবে। আর যারা ভালো আছো, যারা ভালো আছো, যারা অলরেডি বোর্ডে ভালো রেজাল্ট করতে পারতে, বা যারা খুব এফার্ট দিয়েছিল আইসিএসসির জন্য কিন্তু আনফর্চুনেটলি যাদের জন্য আইসিএসসি হলো না, তারা কি করবে? আমাদের এই ব্যাচটা হচ্ছে একটা বোর্ড বেসড ব্যাচ। এই ব্যাচে বোর্ড সংক্রান্ত কোশ্চেনের আলোচনা হয়। এই ব্যাচটা আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করি, আমরা এই ব্যাচটায় ডেপথ নিয়ে আলোচনা করি, এই ব্যাচটায় আমরা বুঝি, আমরা ফিজিক্সটাকে নিয়ে চলতে চাই, ফিজিক্সটাকে বুঝতে চাই। একটা বোর্ডে বেশি নাম্বার তোলা শুধু নয়, একটা বোর্ডে ফিজিক্সটাকে আমরা কনফিডেন্সের সাথে হ্যান্ডেল করতে চাই, তার জন্য আমরা এই বোর্ড বেসড ব্যাচটাকে শুরু করেছি। যারা ভালো আছো, যারা অলরেডি মনে করছো যে আমরা আরও বেটার করতে পারবো, তোমরা করছো নূতন বলে একটা বই। নূতন বইটা হচ্ছে একটা মিডিওকার বই। মিডিওকার মানে এমন একটা বই যাতে লিমিটেড নাম্বার অফ কোয়েশ্চেন আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে 40টা বা 50টা কোয়েশ্চেন আছে। তোমরা এই প্রত্যেকটা চ্যাপ্টারে 40টা বা 50টা কোয়েশ্চেন সলভ করছো, এবং এই কোয়েশ্চেনের লেভেল হচ্ছে ইজি টু মিডিয়াম। এর বেশি কোয়েশ্চেন এই বইয়ের এক্সারসাইজে দেওয়া থাকে না, এক্সাম্পলে থাকে, এক্সারসাইজে থাকে না। তাহলে তোমাদের যদি মনে হয় যে তোমরা নূতনটা টাইমে শেষ করে ফেলতে পারো, নূতন করাটা খুব এসেনশিয়াল, কারণ কনসেপ্টটা তৈরি হবে, বেসটা তৈরি হবে। আগে বেস ভেরি ইম্পর্টেন্ট। বেস না করে লাভ দিয়ে যদি মনে করো এখনই আইআইটি ধরবো, হবে না। গোটা রানাঘাট থেকে প্রতি বছর 1টা বা 2টো বাচ্চা মেডিকেল পায়, আইআইটি খুব কম পায়, আইআইটি তো শোনাই যায় না, প্রতি 2-3 বছরে 1টা করে আইআইটি পায়। তার মানে তাদের মধ্যে তোমাকে টিকে থাকতে হবে, লড়াই। এই লড়াইতে তোমার যদি বেসটা উইক হয়ে যায় খুব সমস্যা, বেস না থাকলে তুমি কিছু করতে পারবে না। এবার বেস যখন তোমার তৈরি হয়ে যাবে, তারপরে কি? তারপরে তোমাকে যেতে হবে বেটার কোয়ালিটি কোয়েশ্চেন্স। ইউ নিড টু সলভ কোয়েশ্চেন্স, যে কোয়েশ্চেনগুলো আরও রিগর দিতে হয়, আরও এফার্ট দিতে হয়। তাহলে স্যার আমি কি শুধু নূতনে স্টিক করে থাকবো না? না, করবে না, কিন্তু ফার্স্ট নূতনটাকে শেষ করবে, কারণ নূতন হচ্ছে একটা ইজি বই, ইজি টু মিডিওকার বই। নূতনটাকে শেষ করবে, একটা বেসিক আইডিয়া হয়ে যাবে টপিকের উপরে, এরপরে তুমি বেটার বইতে মুভ করবে। যদি তোমার মনে হয় যে তোমার এই সমস্ত প্রেশার হ্যান্ডেল করে এই টাইমগুলোকে তুমি সুন্দরভাবে ম্যানেজ করতে পেরেছো, এবং তুমি এইগুলো ম্যানেজ করার পরেও টাইম পাচ্ছ, তোমার কাছে ফাঁকা টাইম থাকছে,
এবং তুমি এই ফালতু জিনিসগুলোকে নিজেকে নষ্ট করছো না, এবং এই জিনিসগুলো তুমি খুব লিমিটেড সময়ের মধ্যে করছো, এবং তুমি যদি একজন প্রো স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি এই সেলফ স্টাডির টাইমটাকে বাড়াবে, সাংঘাতিকভাবে বাড়াবে। প্রত্যেক দিন অন অ্যান অ্যাভারেজ তুমি 3 থেকে 4 ঘন্টা এক্সট্রা সেলফ স্টাডি করবে। যদি তুমি এইটা করার ক্ষমতা রাখো, তাহলে তুমি নূতনে স্টিক করে থাকবে না, তুমি অ্যাডভান্স লেভেল কিছু করবে। অ্যাডভান্স লেভেল তুমি অনেকভাবে করতে পারো। এক হচ্ছে তুমি কোনো কোচিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারো। এলএন আছে, ফিটজি আছে, আকাশ আছে, রেজোনেন্স আছে, প্রচুর আছে, অনলাইন আছে, আনএকাডেমি আছে, হাজার একটা আছে। যেটা তোমার কাছে বেটার লাগে তুমি সেখানে ভর্তি হয়ে যেতে পারো। সেখানে ভর্তি হয়ে গিয়ে তুমি তাদের কোনো একটা মডিউল হিসেবে, তুমি যদি জেই দিতে চাও বা নিট দিতে চাও বা অন্য কিছু দিতে চাও, আর্কিটেকচার দিতে চাও, সেই কোর্স তুমি করতে পারো। এটা একটা প্রসেস আছে। নেক্সট হচ্ছে যদি তুমি অনলাইন কোথাও পেয়ে যাও, তাতে তুমি সেটাই মুভ করে গেলে। যদি অফলাইন পেয়ে যাও, অফলাইন ইজ অলওয়েজ বেটার, এটা জানবে, অফলাইন সবসময়ের জন্য বেটার। খোঁজ নাও যে অফলাইনে কোথায় এরকম কোচিং আছে যারা অ্যাডভান্সড কোর্স করায়, যেই হোক নিট হোক করায়, এবং তারা বলছে করায় এরকম না, তারা করায় বা করাচ্ছে এরকম, যে কাউকে একটা ধরলাম সে বললে হ্যাঁ হ্যাঁ করিয়ে দেবো, ওরকমটা নয়। সে এফিশিয়েন্টলি করায় এবং করাচ্ছে, এমন একটা কোথাও ভর্তি হয়ে যাও। অফলাইন যদি পাও, তার যদি ফিস বেশি হয়, এটা সবসময়ের জন্য বেটার, দিস ইজ অলওয়েজ বেটার, কারণ রেগুলেশনটা থাকবে। অনলাইনে তোমাকে বলার কেউ নেই যে করলি কি, দিলি না কেন, আমার পড়াটা কোথায়, এটা তোকে কেউ বলবে না অনলাইনে। অফলাইনে তোকে যে টিচারের কাছে পড়বি, যে কোচিংয়ে পড়বি, সেই টিচার বা সেই কোচিং তোকে বলবে যে আমার পড়াটা কোথায়, তোমার কাজটা হচ্ছে না, গার্জিয়ানের সাথে কথা বলবো, সমস্যা হচ্ছে, তুমি টাইম টু টাইম কাজ করছো না, এফেক্টিভ থাকছো না। যেমন আমি তোকে বসে ওরিয়েন্টেশন দিচ্ছি, এই সেম জিনিসটা একটা টিচার দেবে যে অফলাইনে তোকে এই কোচিংটা করাবে। যারা বেটার কোয়ালিটি স্টুডেন্ট বা যারা বরাবরই র্যাঙ্ক করে এসছো এবং যাদের নূতন কমপ্লিট করার পরে সময় বাঁচছে, তারাই, আগে কথাটা ভালো করে শোনো, আফটার কমপ্লিশন অফ নূতন, এই শব্দটা আমি তোমাকে বারবার করে বলছি। এরকম নয় যে আমার মনে হলো হঠাৎ করে একটা সাবজেক্ট আমি বিরাট পড়ে ফেলবো, তার জন্য নূতনটা অফ করে আমি সেটা নিয়ে সারাদিন ধরে অঙ্ক করে গেলাম। নো, ক্ষতি হয়ে যাবে। বাচ্চা আছে যার ক্ষতি হয়ে গেছে এবং শেষ হয়ে গেছে, বহু বাচ্চা আছে, 4টে বাচ্চা আছে এবার যারা শেষ হয়ে গেল শুধু এই জন্যে, কারণ তারা ভেবেছিল যে শুধু নিট করবে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তাদের নিটও হলো না, তাদের বোর্ডও হলো না। সো সেটা নয়, প্রসিডিওর ফলো করো, প্রসেস ফলো করো, এক্সপার্ট গাইডলাইন নাও। আমি আছি, আমাকে জিজ্ঞেস করো স্যার আমার এইরকম হচ্ছে, আমি কি করব এখন, আমি স্যার 3 ঘন্টা বাঁচাতে পারছি না, আমি সব কিছু করার পরে ওয়েস্টেজগুলো কম করে আমি স্যার 2 ঘন্টা বাঁচাতে পারছি, তাহলে আমি কি করব? এক্সপার্ট অ্যাডভাইস নাও। হঠাৎ করে মনে হলো বিকেলে ঘুরতে ঘুরতে একটা লোককে দেখে দাদা কি করি বলো তো, ওইভাবে অ্যাডভাইস নিয়ে কোনো লাভ হবে না। যে অ্যাডভাইস দিতে পারে, যে অ্যাডভাইস ঠিকঠাক দেয়, তার থেকে অ্যাডভাইস নাও। সেটা যদি অনলাইনে কেউ অ্যাডভাইস ঠিকঠাক দেয় তার থেকে নাও, অফলাইনে কেউ দেয় তার থেকে নাও, এমন কারো কাছ থেকে নাও যে এই বাচ্চাদেরকে নিয়ে ঘাঁটছে বা বাচ্চা নিয়ে চলছে। আচ্ছা আসি এবার, তাহলে তোমরা যারা ভালো বাচ্চা আছো, যারা অলরেডি ভালো করছো বা করতে পারছো, তারা থেমে থাকবে না নূতনে, তারা বেটার কিছু করবে, তারা এখান থেকে অন্য কোয়েশ্চেন সেট করবে, তারা আরও বেশি ভ্যারাইটির কোয়েশ্চেন করবে, তাকে আরও বেশি ভ্যারাইটির কোয়েশ্চেন করতে হবে, ভ্যারাইটির কোয়েশ্চেন করতে করতে নিজেকে ডেভেলপ করতে হবে। আজকে আমার ওরিয়েন্টেশন প্রোগ্রাম তোমাদের জন্য এইটুকুই। তোমরা কিভাবে পড়বে কিভাবে পড়বে না সব কিছু নিয়ে আলোচনা করলাম। আমাদের লক্ষ্য হওয়া উচিত যতটা বেশি আমরা প্রোডাক্টিভ থাকতে পারি, বন্ধু বান্ধব আড্ডা ইয়ার্কি সব ঠিক আছে, যেই 12টা পার করবে হাতে গোনা 2-1টা বন্ধু বাদে কোনো বন্ধু থাকবে না, এবং এটা হার্ডকোর ট্রুথ। তখন তুমি যখন দেখবে যে 12টা পাস করার 3 বছর পর তোমার কাছে সব ক্লোজ ফ্রেন্ডগুলো একটাও নেই, হয়তো হাতে গোনা 3-4 জন রয়েছে, তখন তুমি ভাববে যে সোশ্যাল মিডিয়াতে আমি ফালতু এতটা অ্যাক্টিভ থেকে সময়টা নষ্ট করেছি। সুতরাং নিজেকে শোধরাও, এখন থেকে শোধরাও, প্রোডাক্টিভ টাইম কাটাও, প্রোডাক্টিভভাবে সময়টাকে বাঁচাও, 2 বছর খাটো, তারপরে সারা জীবন আর বেশি খাটতে হবে না। আর 2 বছর যদি কম খাটো, সারা জীবন 10 গুণ বেশি খাটতে হবে। এগুলো মাথায় রাখবে, দিস আর ভেরি ভাইটাল ওয়ার্ডস আমার তরফ থেকে তোমাদের জন্য, এই ভাইটাল ওয়ার্ডগুলোকে মাথায় রাখবে। স্যার ভ্যারাইটি কোশ্চেন বলতে কোন বুকের কোশ্চেন? ভ্যারাইটি কোয়েশ্চেন বলতে ডিপেন্ড করছে যে তুই কত সময় বাঁচাতে পারছিস।
সব কিছু ক্যালকুলেশন। তোর যদি মনে হয় যে স্যার আমি 1 to 2 আওয়ার বাঁচাতে করছি, তাহলে HC ভার্মা করো। মনে স্যার আমি মোটামুটি 2 to 3 আওয়ার বাঁচাতে পারছি, SLR করো। স্যার আমি মোটামুটি স্যার এটা রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, মোটামুটি 4 আওয়ার বাঁচাতে পারছি, তোমার মনে হচ্ছে আমি মোটামুটি 4 আওয়ার বাঁচাতে পারছি, তাহলে তুমি করবে কোনো একটা কোচিংয়ের স্টাডি মেটেরিয়াল, কোনো একটা কোচিংয়ের স্টাডি মেটেরিয়াল, সেটা যে কোনো কোচিং হোক, সেটা তোমার অ্যালেন হোক, সেটা তোমার ফিটজি হোক, সেটা তোমার আকাশ হোক, সেটা অনলাইনের কিছু হোক, তোমার বাইজুস হোক, সেটা তোমার আনএকাডেমি হোক, সেটা তোমার প্রচুর আছে, মানে বেদান্ত হোক, কি নেই, ডাউটনাট হোক, তোমার যদি ইউটিউবের যারা করায় যেমন তোমার ফিজিক্সওয়ালা হোক, যেমন তোমার অনেক আছে, মানে কত বলবো, মানে বলে শেষ করতে পারবো না, ঠিক আছে, বলে শেষ করতে পারবো না, এত আছে। সুতরাং তোমাকে মাথায় রাখতে হবে যে এইগুলো কখন, এইগুলো আফটার দ্য বেসিক্স, আফটার দ্য বেসিক্স। যদি বেসিক্স না ক্লিয়ার থাকে, তুমি যেই একটা কোনো একটাতে এনরোল হয়ে যাবে, কোশ্চেন দেখবে মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তোমায় দেখাচ্ছি, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে তুমি যখন বাড়িতে পড়ছো, তোমার পড়ার একটা ধারাবাহিকতা, একটা প্রসিডিওর থাকা উচিত। যে আমি তোমাকে 10খানা IITর কোশ্চেন সেট করিয়ে দিলাম, বললাম বাহ বিরাট হয়ে গেছে, তা না। ইউ নিড টু গো থ্রু আ প্রসেস। সব কিছুর একটা প্রসেস আছে। কখনই তুমি যখন ছোট ক্লাসের অঙ্ক করেছো, 10 নম্বর অঙ্কটা কখনোই আগে করনি, করেছো 1 আর 2 নম্বর অঙ্কটা, তবে গিয়ে 10 নম্বরটা ইজি লেগেছে। প্রথমে 10 নম্বর করলে 1 নম্বরটা করতে পারতে না। সুতরাং স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট। যে আমি IIT দেবো, তাহলে আমি শুধু এইগুলো করলেই হয়ে যাবে, না, একদম ভুল দাও না, পাসই করতে পারবে না। তুমি জানো আকাশে প্রতি বছর এনরোলমেন্ট কত হয়? আকাশে প্রতি বছর কত এনরোলমেন্ট হয়? আকাশে 0.03% হচ্ছে সাকসেস রেট, তাও নয়, এই বছর আরও কমে গেছে। বাচ্চা বেশি ভর্তি হওয়া মানেই তার বেশি সাকসেস রেট তা নয়, বেশি বাচ্চা বেরাচ্ছে কিন্তু বাচ্চা ভর্তি হচ্ছে আরও অনেক বেশি। সুতরাং তুমি তো হট করে ভাবো যে হ্যাঁ আমি কালকেই মেডিকেল পেয়ে যাবো, হয় না। মেডিকেল পেতে গেলে 2 বছর ধরে খাটতে হবে, এবং ডেডিকেটেড ওয়েতে খাটতে হবে, এবং পৃথিবীকে ভুলে যেতে হবে। তোমাকে যদি মনে হয় যে না আমি IIT পেতে চাই, তোমাকে ভুলে যেতে হবে পৃথিবী বলে কিছু নেই, শুধু তুমি আছো, আর বই আছে, আর পড়া আছে, আর স্ট্র্যাটেজি আছে, ব্যাস এইটুকু লাগবে। এইগুলো তখন থাকবেই না। ওর জন্যই বলছি, যারা কমা আছো, যাদের রেজাল্ট কম এসেছে, যারা বরাবরই কম রেজাল্ট করে এসছো, তোমরা পারবে। তোমরা প্রোডাক্টিভিটিটাকে বাড়াও, নিজেকে চেক করো, সেলফ থটে টাইম দাও, নিজেকে নিয়ে ভাবো, খুব দরকার এটা। আমি এটাকে ওর জন্য সব থেকে বড় স্টার দিয়েছি। নিজেকে নিয়ে ভাবো যে তুমি যা করছো সেটা ঠিক করছো তো, তোমার লাইফটাকে তুমি ঠিক জায়গায় নিয়ে যাচ্ছ তো, তুমি আজকে যা যা করেছো সেটা ঠিক করেছো তো, যদি না করে থাকো সেটাকে শোধরাও। এবং এইটাকে তোমায় অন্য কাউকে বলতে হবে না, নিজেকে বলো যে আমি ঠিক করছি তো। আমার মনে হলো আমি একটা গেমিং চ্যানেল খুলবো, হিরো হয়ে যাবো। তুমি জানো কতগুলো গেমিং চ্যানেল আছে? এতগুলো গেমিং চ্যানেলের মধ্যে কোন গেমিং চ্যানেলটা দাঁড়িয়ে গেছে? সবাই দাঁড়িয়ে গেছে? হাতে গোনা কয়েকটা দাঁড়িয়েছে, বাকি সবাই তো চ্যানেল খুলে বেড়াচ্ছে। কজনের সাকসেস আসছে? যেটা করতে হবে সেটাকে 100% দিয়ে করতে। যদি মনে হয় আমি গেমিং করবো, ছেড়ে দাও পড়াশোনা, কী হবে পড়াশোনা করে? ছেড়ে দাও, সারাদিন গেম খেলো, ডেডিকেটেড গেম খেলো, দিনে 18 থেকে 19 ঘন্টা গেম খেলো। যারা প্রো গেমার তারা শুনবে 16-17 ঘন্টা গেম খেলে পার ডে। তুমি সেটা খেলো, তোমার গেমের প্রতিও বিরক্তি চলে আসবে। ওকে, সো ডেডিকেটেড ওয়েতে যেটা করবে সেটাকেই সাকসেস পাবে। এবং যাদের নাম্বার অন অ্যান অ্যাভারেজ 50% থেকে 60% এসেছে, তারা সেলফ স্টাডি টাইম 3 ঘন্টা রাখার চেষ্টা করো। যাদের নাম্বার অন অ্যান অ্যাভারেজ লেস দেন 50% বরাবরই এসেছে, তারা স্টাডি টাইমটা বাড়াও, তারা 1-2 ঘন্টা করে স্টাডি টাইম রাখবে। আর যাদের নাম্বার 60% থেকে 80%-এর কাছে এসেছে, তোমরা এই জিনিসগুলোকে বন্ধ করো, এইগুলো স্ট্রিক্টলি বন্ধ করো। নাহলে তোমাদের মতো বাচ্চা যারা 60 থেকে 80 পায় তারা ম্যাক্সিমাম হারিয়ে যায়। আর যাদের নাম্বার বরাবরই 80 থেকে 100%-এর মধ্যে এসেছে, তারা শুধু সেলফ স্টাডি টাইম বাড়াবেই না, তারা এই দিকে ধীরে ধীরে ফোকাস করো যে নূতনটাকে শেষ করব, করে আমরা অ্যাডভান্স লেভেলে যাব, এবং সেইগুলোকেও আমরা করব। এটাই ছিল আজকের ওরিয়েন্ট।